কি বলে তোর ওশিয়ান ওয়াটার, ঠিক আছে। ফিজিক্যাল প্রপার্টিজ অফ ওশিয়ান ওয়াটার নিয়ে আমরা আজকে একটু আলোচনা করবো। ফিজিক্যাল প্রপার্টিজ অফ ওশিয়ান ওয়াটার, ঠিক আছে। ফিজিক্যাল প্রপার্টিজ অফ ওশিয়ান ওয়াটার, তাই তো। তাহলে ফিজিক্যাল প্রপার্টিজ বা ভৌত ধর্ম কি রয়েছে, ভৌত ধর্ম নিয়ে আমরা কি করবো আজকে আলোচনা করবো, ভৌত ধর্ম, ঠিক আছে। ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিজ অফ আমাদের কি বলে ওশিয়ান ওয়াটার। তো ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে আমাদের মেন যেটা সবার প্রথম রয়েছে, যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে আমাদের টেম্পারেচার, ওশিয়ান টেম্পারেচার, ঠিক আছে। ফার্স্ট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ওশিয়ান টেম্পারেচার। ওশিয়ান টেম্পারেচার বা যেটাকে আমরা বলে থাকি সমুদ্র জলের উষ্ণতা। এই সমুদ্র জলের উষ্ণতা বা টেম্পারেচার, এই টেম্পারেচার নিয়ে আমাদের কিন্তু ভালো করে একটু জানতে হবে, পরীক্ষা অনেক রকম কোশ্চেন এখান থেকে আসে টেম্পারেচার বা উষ্ণতা নিয়ে, ঠিক আছে। তো ওশিয়ান টেম্পারেচার বা সমুদ্র জলের উষ্ণতা নিয়ে অনেক কিছু জানার আছে, কিন্তু তার মধ্যে আমরা সিলেক্টিভ কিছু জানবো, কারণ অত কিছু আমাদের জেনে কোনো কাজ নেই, ঠিক আছে, কারণ অত ডেটা মনে রাখতে পারবি না আসলে, ঠিক আছে। তো টেম্পারেচারের মধ্যে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমাদের সমুদ্র অর্থাৎ আমাদের যে সমুদ্রের জল, ঠিক আছে, বা জলভাগ এবং স্থলভাগের মধ্যে আমাদের কি রয়েছে না, আমাদের ডিফারেন্ট ক্যাপাসিটি রয়েছে কিসের জন্য, হিট অ্যাবজর্ব করার, মানে উষ্ণতা বা তাপ গ্রহণ করার এবং তাপ বর্জন করা, ঠিক আছে। সবসময় মনে রাখবি যে জলভাগ এবং স্থলভাগের দুটো ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক রয়েছে কিসের জন্য, উষ্ণতা বা তাপ গ্রহণ এবং তাপ বর্জনের ক্ষেত্রে, ঠিক আছে। তাপ গ্রহণ এবং তাপ বর্জনের ক্ষেত্রে দুজনের প্রপার্টিস দুরকম কেন এবং কি প্রপার্টিস রয়েছে সেটা আমরা একটু ছোট্ট করে জানবো, তারপরে আমরা মেনলি জিনিসগুলো আস্তে আস্তে রেডি করবো, ঠিক আছে। তো প্রথমে যেটা মনে রাখতে হবে যে আমাদের সমুদ্র জল যেহেতু আমাদের জলভাগ, শুধু সমুদ্র জল নয়, যে কোনো জলভাগের ক্ষেত্রে আমরা একটা জিনিস পড়ে এসেছি, একটা জিনিস আমরা পড়ে এসেছি, সেটা হচ্ছে যে আমাদের স্থলভাগ খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়, খুব তাড়াতাড়ি শীতল হয়। স্থলভাগ দিনের বেলা খুব তাড়াতাড়ি তাপ গ্রহণ করে কি করবে, উত্তপ্ত হয়ে যাবে, এবং রাত্রেবেলা খুব দ্রুত তাপ বর্জন করে শীতল হয়ে যাবে। আর জলভাগ কিন্তু খুব ধীরে ধীরে উত্তপ্ত হয় এবং ধীরে ধীরে শীতল হয়, ঠিক আছে। জলভাগ কিন্তু খুব ধীরে ধীরে উত্তপ্ত হয়, ধীরে ধীরে শীতল হয়। জলভাগের কি না, আমাদের আপেক্ষিক উষ্ণতা কিন্তু অনেক বেশি, মানে এটা আমরা রিলেটিভ হিট বলে থাকি, ঠিক আছে। রিলেটিভ হিট আপেক্ষিক উষ্ণতা, অনেক সময় এটাকে স্পেসিফিক হিটও বলা হয় থাকে, ঠিক আছে। যাই হোক, তো রিলেটিভ হিট বা টেম্পারেচার কিন্তু অনেক বেশি, আর স্থলভাগ কিন্তু তার তুলনায় অনেক কম, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে রিলেটিভ হিটটা কি, রিলেটিভ হিট হচ্ছে আমাদের 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে কোনো একটা পদার্থের যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে আমরা রিলেটিভ হিট বলে দিই। কি বললাম, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে কোনো একটা পদার্থের যে পরিমাণ তাপ দিতে হয় তাকে আমরা রিলেটিভ হিট বা বলে থাকি আপেক্ষিক উষ্ণতা বলে থাকি। তাহলে জলভাগ কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে কিন্তু কি করতে হবে, অনেক তাপ দিতে হবে, বোঝা গেল। তাহলে তার ফলে কি বলা হয় না, আপেক্ষিক উষ্ণতা জলভাগের বেশি, স্থলভাগের কম। কেন এই নেচারটা হয়, তার কারণ হচ্ছে স্থলভাগ মানে কি, স্থলভাগ মানে হচ্ছে আমাদের কিন্তু কত ভিতর পর্যন্ত যেতে পারবে, খুব জোর 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ম্যাক্সিমাম। 5 সেন্টিমিটারও যাবে না, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ম্যাক্সিমাম আলোটা পৌঁছাতে পারবে। আর আলোটা 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার পৌঁছানো মানে ম্যাক্সিমাম হয়তো 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার পর্যন্ত সূর্যের টেম্পারেচারটা পাবে। আমি তলদেশের বলছি না, ঠিক আছে, সূর্যের যে তাপটা আছে সেই তাপের কথা বলছি। তাহলে সূর্যের তাপ যেটা আসছে সেটা স্থলভাগের হয়তো মোটামুটি স্থলভাগের নিচ পর্যন্ত হয়তো 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, ম্যাক্সিমাম 5 সেন্টিমিটার পর্যন্ত গরম করতে পারবে, যেহেতু এটা অস্বচ্ছ। কিন্তু জলভাগ যেহেতু স্বচ্ছ হয়, তাহলে সেই কারণে কি হবে, এটা কিন্তু অনেক দূর পর্যন্ত কিন্তু নিচে কিন্তু আমাদের যেতে পারে। যার ফলে কি হবে, একটা হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার, বিশাল পরিমাণের জল, সেই জলটাকে গরম করতে প্রচুর পরিমাণে কিন্তু কি করতে হবে, তাপ কিন্তু প্রয়োগ করতে হবে। যার ফলে খুব ধীরে 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 জলটা কিন্তু উত্তপ্ত হবে। রাতের বেলা কন্ডিশনসটাও সেই একই রকম হবে, এত হিউজ পরিমাণ তাপ গ্রহণ করেছে দিনের বেলা, সেটা ছাড়তেও কিন্তু কি হবে, অনেক টাইম লাগবে, বোঝা গেল। আর স্থলভাগ যেহেতু তাড়াতাড়ি উত্তপ্ত হয়েছে, ছাড়তেও কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে, বোঝা গেল। তাহলে এই কারণে কিন্তু আমাদের স্থলভাগ এবং জলভাগের ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক রয়েছে কিসের উপরে, এই আমাদের তাপের গ্রহণের ক্ষেত্রে বা ছাড়ার ক্ষেত্রে, ঠিক আছে। এটা কিন্তু আমাকে মনে রাখতে হচ্ছে। আচ্ছা, এবারে এখানে আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট এই টেম্পারেচারের যে ব্যাপারটা, অর্থাৎ ওশিয়ান টেম্পারেচার, এই ব্যাপারটা প্রথম কে আমাদের এখানে প্রথম তুলে ধরেছিল, ঠিক আছে। যেটা মনে রাখবি যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের নামটা বলে দিচ্ছি, ঠিক আছে। আমাদের হচ্ছে ম্যাথিউ ফন্টেন মৌরি, ঠিক আছে, এম এফ মৌরি বলা হয় এটাকে, এম এফ মৌরি বা ম্যাথিউ ফন্টেন মৌরি। ইনি হচ্ছেন আমাদের সমুদ্রের আবহ বিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয়। কি বলা হয়, সমুদ্রের আবহ বিজ্ঞানের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। সমুদ্র আবহ বিজ্ঞানের প্রতিষ্ঠাতা, সমুদ্রের
ক্যারেক্টারটা কিরকম আছে বা ক্যারেক্টারিস্টিক কিরকম আছে সেইটাকে বোঝানোর জন্য বা সেইটাকে আমাদের সামনে তুলে ধরার জন্য এরা কি বলা হয়, আমাদের বলা হয় যে সমুদ্র আবহাওয়া বিজ্ঞানের বা সামুদ্রিক আবহাওয়া বিজ্ঞানের প্রতিষ্ঠা। সমুদ্রের ওপরে কি আবহাওয়া রয়েছে বা কিভাবে চেঞ্জ হচ্ছে এইসব জিনিস নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছিলেন, সেই জন্য তাকে বলা হয় সামুদ্রিক আবহাওয়া বিজ্ঞানের প্রতিষ্ঠাতা MF মৌরি বা ম্যাথিউ ফন্টেন মৌরি। ম্যাথিউ, ঠিক আছে, ফন্টেন মৌরি, ঠিক আছে। ইনি কিন্তু এই জিনিসটা কিন্তু তুলে ধরেছিলেন, ঠিক আছে। ইনি কিন্তু অ্যাকচুয়ালি ওই ইয়েতে কাজ করতেন, আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্রের নৌবিভাগের ইয়ে ছিল আর কি, মানে নেভি মার্চেন্ট অফিসার ছিলেন আর কি, ঠিক আছে। তো সেখানে কিন্তু ইনি কাজ করেছিলেন। আচ্ছা, এবারে আমাদের এই সমুদ্র জলের টেম্পারেচার মাপার জন্য কতগুলো যন্ত্র ব্যবহার করা হয় বা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, সেগুলোর নামগুলো একটু জেনে নাও। প্রথম হচ্ছে স্ট্যান্ডার্ড থার্মোমিটার। ফার্স্ট হচ্ছে স্ট্যান্ডার্ড থার্মোমিটার, সমুদ্র জলের উষ্ণতা মাপার জন্য ফার্স্ট হচ্ছে স্ট্যান্ডার্ড থার্মোমিটার। স্ট্যান্ডার্ড থার্মোমিটার ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমাদের কি রিভার্সিং থার্মোমিটার। সেকেন্ড হচ্ছে রিভার্সিং থার্মোমিটার, রিভার্সিং থার্মোমিটার। আর থার্ড ওয়ান হচ্ছে আমাদের কি থার্মোগ্রাফ। থার্মোগ্রাফ এইটা হচ্ছে, এই তিনটে হচ্ছে মেন, যে তিনটের মাধ্যমে কি করা হয় সমুদ্র জলের যে টেম্পারেচার সেই টেম্পারেচারটা কিন্তু মেজার করা যেতে পারে, ঠিক আছে। আমাদের স্ট্যান্ডার্ড থার্মোমিটার, রিভার্স থার্মোমিটার আর একটা হচ্ছে থার্মোগ্রাফ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড থার্মোমিটারে কি করা হয়, এটা হচ্ছে আমাদের যে সি লেভেল মানে উপরের স্তরের যে সমুদ্রের যে উপরিপৃষ্ঠের জলের উষ্ণতা মাপা হয়, উপরিপৃষ্ঠের জলের উষ্ণতা, ঠিক আছে, উপরিপৃষ্ঠের জলের উষ্ণতা, উপরিপৃষ্ঠের জলের উষ্ণতা মাপা হয়, জলের উষ্ণতা মাপা হয়, বোঝা গেল। আচ্ছা, রিভার্সিং থার্মোমিটারে কি করা হয়, রিভার্সিং থার্মোমিটার হচ্ছে আমাদের গভীর জলের উষ্ণতা, গভীর জলের উষ্ণতা মাপা হয়, ঠিক আছে। আর থার্মোগ্রাফ যে যন্ত্রটা এটা হচ্ছে আমাদের বলতে গেলে যে মানে এটাও গভীর জলেরই বটে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডেপথ, বিভিন্ন ডেপথের যে ওয়াটার রয়েছে সেখানে টেম্পারেচার মাপার জন্য কিন্তু কি করা হয় না, নথিভুক্ত করার জন্য ব্যবহার করা হয় থার্মোগ্রাফ অ্যাকচুয়ালি, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু মাপা হয়। এছাড়াও এখন অনেক রকম বেরিয়ে গেছে, এখন তো এমনিতেও এখন রিমোট সেন্সিং এর মাধ্যমে অনেক কিছু করা যাচ্ছে, ঠিক আছে। টেম্পারেচার, সারফেস টেম্পারেচার বা সমুদ্রের টেম্পারেচার কিন্তু মাপা হচ্ছে আর কি, ঠিক আছে, বিভিন্ন ধরনের যে আমাদের আমাদের স্যাটেলাইট ইমেজ রয়েছে সেখান থেকে, ঠিক আছে। এছাড়াও আমাদের আর একটা নতুন ইনস্ট্রুমেন্ট তৈরি হয়েছে, সেটা হচ্ছে সিটিডি বলে একটা ইনস্ট্রুমেন্ট তৈরি হয়েছে, ঠিক আছে। সিটিডি এটা হচ্ছে আমাদের কি কন্ডাক্টিভিটি, টেম্পারেচার, ডেপথ, ঠিক আছে। কি কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি, টেম্পারেচার, ডেপথ, টেম্পারেচার, ডেপথ। এটা একটা আমাদের নতুন ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়েছে, নতুন ঠিক নয় মানে কিছু কয়েক বছর আগে আর কি, ঠিক আছে। বললাম কন্ডাক্টিভিটি, টেম্পারেচার, ডেপথ নামে আর একটা কিন্তু আমাদের উষ্ণতা, গভীর জলের উষ্ণতা, সমুদ্র জলের উষ্ণতা মাপার জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এবারে জানতে হবে যে আমাদের সমুদ্র জলের যে উষ্ণতা বা টেম্পারেচার, সেই টেম্পারেচারের উৎস কি, সমুদ্র জলের যে উষ্ণতা, সমুদ্র জলের উষ্ণতার উৎস কি, ঠিক আছে। প্রথমত সমুদ্র জলের উষ্ণতা বা আমাদের উষ্ণতার উৎস বা সোর্স আমরা যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমাদের মেন সোর্স যেটা, সেই মেন সোর্সটা কি, মেন সোর্সটা হচ্ছে আমাদের মেনলি হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন, বা যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি সংক্ষেপে ইনসোলেশন, বা যেটা হচ্ছে আমাদের আগত সৌর বিকিরণ। অর্থাৎ যে সূর্যের আলোটা আসছে সেই সূর্যের আলোটাই হচ্ছে এর মেন সোর্স, ঠিক আছে, এর মেন সোর্স। এছাড়া আরো অন্য সোর্স হচ্ছে, কিন্তু মেন সোর্স হচ্ছে এটাই, যে সূর্যের যে আলোটা আসছে সেই আলোটাই হচ্ছে এর মেন সোর্স, মানে যেখান থেকে আমাদের মেনলি বায়ুমণ্ডল উত্তপ্ত হয় এবং সোর্স। সেক্ষেত্রে ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ইনসোলেশন। ইনসোলেশন মানে হচ্ছে সূর্য থেকে যে রেডিয়েশনটা আসছে বা সূর্য থেকে যে আলো এবং তাপ আসছে সেটাকে আমরা ইনসোলেশন সংক্ষেপে বলে থাকি, যেটা ইনকামিং সোলার রেডিয়েশন, যার ফুল ফর্ম মানে ইনকামিং সোলার রেডিয়েশন, যে সোলার রেডিয়েশনটা ইনকামিং হচ্ছে মানে আসছে সেটাকে আমরা বলে থাকি, বোঝা গেল। তাহলে এটা কিন্তু ফার্স্ট আমাদের জায়গা, যেটা হচ্ছে আমাদের কি না কোনো ইয়ের ক্ষেত্রে মানে একটা সোর্স আর কি, সমুদ্র জলের উষ্ণতা বাড়ানোর জন্য, সমুদ্র জলের যে উষ্ণতা সেটা বাড়ানোর জন্য, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এর আমাদের আমরা এগুলো বায়ুমণ্ডলে পড়বো, যখন আমরা ইয়ে করবো ক্লাইমেটোলজি পড়বো তখন এটা ভালো করে ডিটেলসে দেখবো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এরপরে রয়েছে কিনা ভূতাপীয় শক্তি বা জিওথার্মাল যে রয়েছে আমাদের, জিওথার্মাল এনার্জি, জিওথার্মাল এনার্জি, জিওথার্মাল এনার্জি, এগুলো সব মাইনর, এটাই মেজর। ইনসোলেশনটা হচ্ছে মেজর, সমুদ্রের উষ্ণতা বাড়ানোর জন্য, ঠিক আছে, এটা মেজর, এগুলো মাইনর। জিওথার্মাল এনার্জি কোনটা না, আমাদের যেহেতু আমরা জানি যে কি না, যত আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগ দিকে যাবো তত কিন্তু আমাদের কি হয়, প্রতি 32 মিটারে কি হয় 1 ডিগ্রি করে সেলসিয়াস বাড়তে থাকে, প্রতি 32 মিটারে 1 ডিগ্রি করে সেলসিয়াস বাড়তে থাকে ভূপৃষ্ঠের, মানে প্রথম 20 কিলোমিটার এরকম আর কি, ঠিক আছে। তো এই কারণে কি হয় না, আমাদের যত সমুদ্রের গভীরে যাব, সমুদ্রের গভীরতা মানে কি, সেটা আমাদের পৃথিবীর কেন্দ্রের কাছে রয়েছে। সমুদ্রের গভীরতা মানে কি, সেটা পৃথিবীর কেন্দ্রের কাছে রয়েছে।
যার ফলে আমরা দেখতে পাবো যে যত তলের দিকে যাব তত কিন্তু আমরা দেখতে পাবো সমুদ্রের তলে যে যে তাপটা সামান্য দেখতে পাবো সেটা কিন্তু মেনলি জিওথার্মালের জন্য হয়ে থাকে, মানে আমাদের এই পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে তাপটা রিলিজ হয় উপরের দিকে। ঠিক আছে, কারণ পৃথিবীতে এখনো তাপ বিকিরণ করছে, এখনো পুরোপুরি শীতল হয়নি, তার ফলে কি হচ্ছে না, এই যে ভূতাপীয় যে শক্তিটা সেটা কিন্তু রিলিজ করছে সমুদ্রের তলদেশে, যেটা খুব কম, মানে 0.0001 বলি তাহলে সেটা হবে, মানে একদম কম, যেটা মাইনর একদম, মানে না ধরলেও চলবে আর কি, এরকম ব্যাপার। ঠিক আছে, এছাড়াও আমাদের রয়েছে কিনা, এছাড়াও রয়েছে আমাদের কি, আমাদের সমুদ্র স্রোত হতে পারে, সমুদ্র স্রোত, সমুদ্র স্রোত, সমুদ্র স্রোত। তাহলে সেক্ষেত্রে স্রোত যেগুলো রয়েছে আমাদের, আমাদের ওয়ার্ম কারেন্ট যেগুলো রয়েছে, উষ্ণ স্রোত যেগুলো রয়েছে, সেগুলো যদি কোনো কোনো ইয়েতে চলে আসে, সমুদ্রে চলে আসে, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে, সেই জায়গার সেই সমুদ্রের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে উষ্ণ স্রোত। ঠিক আছে, তাহলে সমুদ্র স্রোতটাও কিন্তু একটা হতে পারে, বোঝা গেল। আর নেক্সট হচ্ছে আমাদের কি না, নেক্সট হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক শক্তি রয়েছে, যেমন জোয়ার ভাটা, বায়ু প্রবাহ। ঠিক আছে, আরো যেগুলো রয়েছে আমাদের বিভিন্ন সমুদ্র তরঙ্গ, এগুলো কি হবে, এগুলো আমাদের ফ্রিকশনের ফলে বা ঘর্ষণের ফলে কি হবে, আমাদের তাপ উৎপন্ন করবে। ঘর্ষণের ফলে সমুদ্রের উপর দিয়ে বাতাস প্রবাহিত হলে সেটা যদি সমুদ্রের জলের উপরে ঘর্ষণ হয় তাহলে সেক্ষেত্রে একটা তাপ বা ইয়ে তৈরি করবে, টেম্পারেচার বা ইয়ে তৈরি করতে পারে। ঠিক আছে, উষ্ণতা তৈরি করতে পারে, বোঝা গেল। এছাড়াও আমাদের কোনো কারণে যদি ইয়ে হয়, কি বলে তোমার জোয়ার ভাটা হয়, সে কারণেও হতে পারে, এক জায়গায় জল অন্য জায়গায় গতিশক্তির ফলে আমার তাপ শক্তি উৎপন্ন হতে পারে, বোঝা গেল। তাহলে এইভাবে কিন্তু তাপ কিন্তু উৎপন্ন হতে পারে, যেটা আমাদের সমুদ্রে আমরা দেখতে পেতে পারি। ঠিক আছে, পরীক্ষা কোশ্চেন দিতেই পারে, না পাওয়ার কিছু নেই। এছাড়াও আরো অনেক রয়েছে, যেমন হচ্ছে আমাদের কি, যদি ভলকানিক ইরেকশন হয়, সমুদ্রের তলদেশে যদি ভলকানিক ইরেকশন হয়, তাহলে সেক্ষেত্রেও সেখানেও তাপ রিলিজ করবে। ভলকানিক ইরেকশন হলে সমুদ্রের তলদেশে যে আমাদের রয়েছে, আগের দিন পড়ছিলাম আমরা, ঠিক আছে, সি মাউন্ট যেটাকে বলা হয়, সমুদ্রগিরি বা সি মাউন্ট। ঠিক আছে, সমুদ্রের তলদেশে যে আগ্নেয় পর্বত রয়েছে, সেখান থেকে যদি ভলকানিজম অ্যাক্টিভিটি হয় বা অগ্নুৎপাত হয়, তাহলে সেক্ষেত্রেও কি হবে, সমুদ্রের উষ্ণতা, সমুদ্রের জলের উষ্ণতা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমার মেন কারণ, বোঝা গেল, এগুলো হচ্ছে মেন কারণ। এবারে সমুদ্রের জলের উষ্ণতার গুরুত্ব নিয়ে আমি আর কিছু বলছি না, কারণ গুরুত্বগুলো বলা মানে সেই বোকামির মতো আর কি। যে সমুদ্র জলের উষ্ণতার গুরুত্ব চারদিকে রয়েছে আমরা জানি, কারণ কি, সমুদ্র জলের যে উষ্ণতা, সেই উষ্ণতাটা যদি না থাকে তাহলে কিন্তু টোটালি কিন্তু আমাদের যে বায়োডাইভার্সিটিটা, অর্থাৎ সমুদ্রের যে বায়োডাইভার্সিটি, সমুদ্রের জলের যে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য, এত পরিমাণ জীব রয়েছে, প্রাণী রয়েছে, উদ্ভিদ রয়েছে, এগুলো কিছুই থাকতো না। ঠিক আছে, তাহলে এইটা মেন কারণ। এছাড়া আরো অনেক রয়েছে, যেমন নিম্নচাপ তৈরির ক্ষেত্রে, ঘূর্ণাবর্ত তৈরির ক্ষেত্রে, লবণতার ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো সবই কিন্তু আমাদের কিন্তু কিছু কিছু গুরুত্ব রয়েছে, কিছু কিছু গুরুত্ব রয়েছে, বোঝা গেল। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই সূর্য, মানে এই সমুদ্র জলের উষ্ণতা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এটা মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে সমুদ্র জল কিভাবে উত্তপ্ত হয়, সমুদ্র জল কিভাবে উত্তপ্ত হয়। ঠিক আছে, আমাদের সমুদ্র, এগুলো এগুলো কারণগুলো, কিন্তু কিভাবে কোন পদ্ধতির মাধ্যমে উৎপত্ত মানে ইয়ে হয়, উত্তপ্ত হয়। ঠিক আছে, তাহলে প্রসেস অফ হিটিং অফ ওশিয়ান ওয়াটার। ঠিক আছে, প্রসেস অফ হিটিং, প্রসেস অফ হিটিং অফ ওশিয়ান ওয়াটার, হিটিং অফ ওশিয়ান ওয়াটার, ওশিয়ান ওয়াটার, প্রসেস অফ হিটিং অফ ওশিয়ান ওয়াটার, অর্থাৎ আমাদের সমুদ্র জল উত্তপ্ত হওয়ার কি কি পদ্ধতি রয়েছে। প্রথমত যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যাবজর্পশন। ঠিক আছে, অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন বা শোষণ যেটাকে বলে থাকি, শোষণ। সূর্যরশ্মি যেটা আসছে আমার দিনের বেলায় ক্ষুদ্র তরঙ্গ রূপে, ঠিক আছে, সেইটা কি হচ্ছে না, সেইটা কিন্তু আমাদের সমুদ্র জল কিন্তু কিছুটা পরিমাণে শোষণ করে দেয়। ঠিক আছে, সমুদ্র জল কি করে, শোষণ করে দেয়, মানে সমুদ্রের যে উপরে তলের যে পৃষ্ঠটা রয়েছে বা সি সারফেস যেটাকে বলে থাকি, বা সি লেভেল বলতে পারি, উপরের পৃষ্ঠটা, সেটা কি করে, প্রথমে এটা উত্তপ্ত হয়, দিয়ে আস্তে আস্তে নিচের দিকে ট্রান্সফার হয়। ঠিক আছে, এবং আমাদের উষ্ণতা বাড়তে থাকে। ঠিক আছে, এভাবে আমাদের খুব একটা বেশি দূর কিন্তু উত্তপ্ত হতে পারে না নিচের দিকে, ওই মোটামুটি 200 মিটার পর্যন্ত আমরা জানি যে সমুদ্রে আলো আমাদের পৌঁছায়, সমুদ্রের তলদেশে 200 মিটার গভীরতা পর্যন্ত। তো অতটা পর্যন্ত কিন্তু তাপটা কিন্তু সঞ্চালিত হতে পারে, তারপরে আর তাপ এদিকে সঞ্চালিত হয় না, বোঝা গেল। এটা যে অ্যাবজর্পশন বা শোষণ হচ্ছে, যেটা সূর্য থেকে আসছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কনভেকশন। নেক্সট হচ্ছে কি, কনভেকশন। কনভেকশন মানে কি, পরিচলন স্রোত। কনভেকশন মানে হচ্ছে পরিচলন স্রোত, বলা যাবে না এখানে, পরিচলন অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের এই যে কনভেকশন বা পরিচলন ব্যাপারটা কি না, আমাদের প্রথমত যেটা জিওথার্মাল তাপ বলছি, বা জিওথার্মাল যে হিটটা, অর্থাৎ ভূ অভ্যন্তর থেকে যে তাপটা নির্গত হচ্ছে, বোঝা গেল। এছাড়াও বিভিন্ন যে তেজস্ক্রিয় পদার্থ রয়েছে, যেগুলো সমুদ্রের গর্ভে রয়েছে বা সমুদ্রের তলদেশে রয়েছে, সেই সমুদ্রের তলদেশে যে তেজস্ক্রিয় পদার্থ, সেগুলো তাপ বিকিরণ করে, হয়েছে। এছাড়াও আগ্নেয়গিরি থেকে যে তাপ বেরোচ্ছে সেটা, বোঝা গেল। এছাড়া বিভিন্ন ধরনের পারমাণবিক বিস্ফোরণ যখন করা হয় সমুদ্রের জলে টেস্ট করার জন্য, সেই তাপটা, বোঝা গেল। এছাড়াও বিভিন্ন ধরনের যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেই রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয়। তার ফলে কি হয় না, সমুদ্রের তলদেশের যে গভীর জলস্তর সেটাকে উত্তপ্ত করে দেয়, বোঝা গেল। সেটাকে উত্তপ্ত করে দেয় মানে একদম সমুদ্রের তলদেশটাকে উত্তপ্ত করে দিল, তলদেশের জলটাকে উত্তপ্ত করে দিল, কারণ এগুলো সবই নিচে হচ্ছে ঘটনাগুলো। এবার আস্তে আস্তে উত্তপ্ত তাপ কি হবে, উত্তপ্ত তাপটা উপর দিকে উঠতে শুরু করবে,
সমুদ্রের তল থেকে সমুদ্রের উপরিপৃষ্ঠের দিকে উঠতে শুরু করবে, তাই তো, উঠতে শুরু করবে। এবার যখনই উপরে আসবে, যখন কি হবে, তখনই সেটা কিন্তু আমার এই উপরের যে ঠান্ডা জলটা, অপেক্ষিত ঠান্ডা জলটা, সেটাকে নিচে নামিয়ে দেবে এবং সেটা কিন্তু নিচে চলে যাবে, এবং নিচেও ওই জলটা কি হবে, ওই একই কারণগুলোর জন্য কি হবে, ওই একই কারণগুলোর জন্য আবার কিন্তু উত্তপ্ত হবে, দিয়ে আবার উপরে উঠতে শুরু করবে। এইভাবে কিন্তু কি হচ্ছে, এরকম একটা প্রক্রিয়া চলতে থাকে, সংবহনের প্রক্রিয়া, যেটাকে আমরা কনভেকশন বলে থাকি। বায়ুর ক্ষেত্র হয়, এক্ষেত্রে সমুদ্রের জলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। বোঝা গেল? এটা একটা জায়গা। আচ্ছা, এছাড়াও কাইনেটিক এনার্জি, এটা গতিশক্তি, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কিরকম ব্যাপারটা, ওই যে কেসটা বললাম একটু আগে, যে আমাদের বিভিন্ন যে বায়ু প্রবাহ রয়েছে, সমুদ্র স্রোত রয়েছে, জোয়ার ভাটা রয়েছে, ঠিক আছে, যেটা কি করে, জলের যে গতিশক্তি, ঠিক আছে, সেটা আমাদের একটা সমুদ্রের মানে জলের গতিশক্তির উপরে সমুদ্র জলে একটা পীড়ন সৃষ্টি করে, এটা একটা ফোর্স দেয়। মনে করো এটা সমুদ্রের জলটা রয়েছে, এই দিক থেকে কোনো বাতাস প্রবাহিত হচ্ছে, কি করবে, এদিকে এই জলটাকে সামনের দিকে টেনে নিয়ে যায়, সামনের দিকে জলটাকে টেনে নিয়ে যায়, যার ফলে কি হবে, এই জলটা যদি স্টেডি থাকতে চায় বা থেমে থাকতে চায়, সেটা কিন্তু গতিশক্তি দিচ্ছে, এটা কাইনেটিক এনার্জি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর এই কাইনেটিক এনার্জিটা কি হয়, এই কাইনেটিক এনার্জিটা অনেক সময় আমাদের কি হয়, আমাদের থার্মাল এনার্জি বা টেম্পারেচারে কিন্তু কনভার্ট হয়ে যেতে পারে, মানে গতিশক্তিটা আমাদের তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেই কারণে কি হবে না, আমাদের স্থানীয় জলটা সামান্যভাবে উত্তপ্ত হয়ে যেতে পারে, বোঝা গেল। খুব যদি কম পরিমাণ জল হয়, তাহলে সেক্ষেত্রে উত্তপ্ত হয়ে যেতে পারে, বোঝা গেল। তাহলে এইগুলোর মাধ্যমে কিন্তু কি হতে পারে, আমার কিন্তু সমুদ্র জল কিন্তু উত্তপ্ত হতে পারে, সমুদ্র জল কি হতে পারে, উত্তপ্ত হতে পারে, বোঝা গেল। এইগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এবারে আমাকে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যখন আমরা এই জিনিসগুলো পড়ছি, তখন আমাদের এখান থেকে যেটা পরীক্ষায় আসছে সেইটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এগুলো সবাই জানবো, কিন্তু মেনলি পরীক্ষার জন্য আমাকে যেটা জানতে হবে, সেটা হচ্ছে আমাদের উল্লম্বভাবে কিভাবে আমাদের চেঞ্জ হচ্ছে সমুদ্রের জলের উষ্ণতা, এবং আমাদের অনুভূমিকভাবে কিভাবে চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা বুঝতে হবে। তার আগে আমরা যেটা বুঝবো, যে আমাদের সমুদ্র জলের তারতম্যের কারণগুলো কি কি, এইগুলো আগে বুঝতে হবে। কি বুঝবো, যে সমুদ্র জলের তারতম্যের কারণগুলো কি কি, বিভিন্ন সমুদ্রে তাপমাত্রা বিভিন্ন হওয়ার জন্য, বিভিন্ন অক্ষাংশে বিভিন্ন হওয়ার জন্য, ঠিক আছে, এই কারণগুলো আমাকে জানতে হবে। যে সমুদ্র জলের যে তাপমাত্রার যে ভেরিয়েশন, সেই ভেরিয়েশনটা কেন হচ্ছে সেটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে। মানে যেটা হচ্ছে ফ্যাক্টরস, ঠিক আছে, কন্ট্রোলিং অফ ভেরিয়েশন, বা বলতে পারি যে ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার অফ ওশিয়ান ওয়াটার, ঠিক আছে। মানে আমাদের সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের কারণ, সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের কারণ, সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের কারণ, ঠিক আছে। এইটা আমাকে ভালো করে জানতে হবে, কারণ এখান থেকে অ্যাসারশন রিজন গুলো দেয়, উষ্ণতার তারতম্যের কারণ, ঠিক আছে, তারতম্যের কারণ, সমুদ্রের উষ্ণতা তারতম্যের কারণ, কন্ট্রোলিং ফ্যাক্টর কি রয়েছে যেগুলো আমার কন্ট্রোল করছে। প্রথমত হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন, যেটা একটু আগে বললাম, বা ইনসোলেশন, ইনসোলেশন, সূর্য থেকে যে তাপ আসছে সেই তাপটাকে আমরা ইনসোলেশন বলে থাকি, যেটা আমাদের পৃথিবী সহ সমুদ্রের জলকে উত্তপ্ত করছে। এবারে এই যে ইনসোলেশন, এই ইনসোলেশনটা আবার নির্ভর করে কিসের উপরে, ইনসোলেশন অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে, যেমন সূর্যরশ্মি পতন কোণ, অ্যাঙ্গেল অফ দ্য সান রেজ, অর্থাৎ আমাদের ধর এটা হচ্ছে আমাদের যদি পৃথিবী ধরি, তাহলে এই বরাবর নিরক্ষীয় অঞ্চল গেছে, এইখানে ধর মকরক্রান্তীয়, এখানে কর্কক্রান্তীয় অঞ্চল গেছে, তাহলে সারা বছর ধরে সূর্য কি করছে, এই অঞ্চলটার মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে, এই অঞ্চলটায়। তাহলে এই অঞ্চলে কি হবে, ম্যাক্সিমাম যে সমুদ্রগুলো রয়েছে, সেই সমুদ্রগুলো ম্যাক্সিমাম হিট রিসিভ করবে, ম্যাক্সিমাম হিটটা কি করে শোষণ করবে, ম্যাক্সিমাম হিট পাবে সারা বছর ধরে এই অঞ্চলটা, ঠিক আছে। ওর তুলনায় যত দুই মেরুর দিকে যাবো, তত কি হবে, তত কিন্তু আমার এর হিটটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। এর হিটটা কিন্তু কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। তির্যক হয়ে পড়লে কি হবে, তির্যক হয়ে পড়লে তার হিটটা অটোমেটিক কমে যাবে, এবং এর থেকে ডিস্টেন্সটা অনেক বেশি, মেরু সূর্য থেকে এখান থেকে ডিস্টেন্সটা অনেক বেশি। এই দুইয়ের কারণে কি হবে, তির্যক হবে পড়া, এবং দূরত্ব অনেক বেশি হওয়ার জন্য এর ইনসোলেশন খুব কম পাবে দুই মেরু অঞ্চলে, ঠিক আছে। যার তুলনায় আমাদের এই নিরক্ষীয় অঞ্চল এবং পাশাপাশি অঞ্চলটা অনেক বেশি রিসিভ করবে। তার ফলে ওই অঞ্চলে যেসব সমুদ্রগুলো রয়েছে, সেই সমুদ্রগুলো সূর্য বিকিরণ প্রচুর পরিমাণে পাবে, বোঝা গেল, এটা একটা ব্যাপার। আচ্ছা, এটা যদি হয়, তাহলে এক্ষেত্রে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে দিন রাত্রি, দিন রাত্রি। তাহলে যে অঞ্চলে সূর্য থাকবে সেখানে দিন রাত্রি আমরা দিনের পরিমাণটা বেশি দেখতে পাবো, দিনের সময়টা বেশি দেখতে পাবো, রাত তুলনায় কম হবে। আবার উল্টো দিক থেকে মেরু অঞ্চল দিয়ে যত যাবো, সেখানে আমাদের কিন্তু দিন রাতের কিন্তু একটা হেরফের হয়। আমরা জানি যে প্রায় 6 মাস দিন 6 মাস রাত থাকে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তখনও কিন্তু আমাদের এখানে একটা কি হবে, টেম্পারেচার একটা ডিফারেন্স দেখতে পাবো সমুদ্রের জলে, বোঝা গেল। তাহলে ইনসোলেশনে যদি আমার চেঞ্জ হয়, বা ইনসোলেশনটা যদি আমার ভেরি করে, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু সমুদ্র জলের উষ্ণতাটাও কিন্তু ভেরি করবে, বোঝা গেল। তাহলে এটাও কিন্তু মনে রাখতে হবে এখানে। আচ্ছা, এবারে এই জিনিসটা বোঝার পর আমাকে যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমাদের অক্ষাংশ ভাবে কিভাবে চেঞ্জ হচ্ছে,
এটাও একই ব্যাপার, মানে মোটামুটি আমি একসঙ্গে দুটো মিশিয়ে বলে দিলাম আর কি, ইনসোলেশন এবং অক্ষাংশ। ঠিক আছে, আলাদা করে বলছি না, ইনসোলেশন অক্ষাংশ বলে দিলাম। এই এই নিম্ন অক্ষাংশ যেটা বা নিরক্ষীয় অঞ্চল এবং তার কাছাকাছি যে ক্রান্তীয় অঞ্চল, সেই ক্রান্তীয় অঞ্চলে কি হয়, সেই ক্রান্তীয় অঞ্চলে আমার বেশি পরিমাণ ইনসোলেশন পেয়ে থাকে বা সূর্যরশ্মি পেয়ে থাকে, যার ফলে এই অঞ্চলটা সমুদ্র জলের উষ্ণতা অনেক বেশি হয়। মনে রাখবি যে আমাদের নিরক্ষীয় অঞ্চল কিন্তু কি হয় না, নিরক্ষীয় অঞ্চল কিন্তু সর্বোচ্চ হয় না উষ্ণতা। ঠিক আছে, কোথায় উষ্ণতা সর্বোচ্চ হয় বা কোথায় সমুদ্র জলের উষ্ণতা সর্বোচ্চ হয়, সেটা হচ্ছে নিরক্ষরেখা থেকে উপরের দিকে 5 ডিগ্রি এবং নিচের দিকে 5 ডিগ্রি। ঠিক আছে, এই এরিয়াতে কিন্তু সব থেকে বেশি আমরা কি দেখতে পাই, সমুদ্র জলের উষ্ণতা দেখতে পাবো। তার কারণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চল এমন একটা জায়গা যেখানে কি হয় না, যেখানে আমাদের বিকেলবেলা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। তাহলে সেক্ষেত্রে কি হয়, আমাদের ওই যে টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটা কিছুটা হলো কমিয়ে দেয়। বোঝা গেল? এবং সারা বছর ধরে মেঘলা আবহাওয়া অবস্থান করে, প্রায় মেঘলা আবহাওয়া অবস্থান করে নিরক্ষীয় অঞ্চলে, যার ফলে কি হবে, সূর্যরশ্মি যেটা আসছে সেই ইনসোলেশনটা পুরোটা কিন্তু এসে পৌঁছাতে পারে না। তার তুলনায় ক্রান্তীয় অঞ্চল তো আমরা দেখতে পাবো যে অলমোস্ট, যদিও ক্রান্তীয় অঞ্চল পুরোপুরি নয়, নিরক্ষীয় এবং ক্রান্তীয় অঞ্চলের মাঝের অংশ, সেখানে কিন্তু ওই মেঘাচ্ছন্ন না থাকার জন্য এবং আমাদের বৃষ্টিপাতটা তুলনামূলকভাবে কম হওয়ার জন্য কি হবে না, এখানে সানরাইজটা অনেক বেশি পায়। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। এবং সর্বনিম্ন উষ্ণতা আমরা দেখতে পাবো কোথায় না, মোটামুটি 75 থেকে 80 ডিগ্রির মধ্যে, 75 থেকে 80 ডিগ্রির মধ্যে, উত্তরে 75 থেকে 80 আর দক্ষিণে 75 থেকে 80, এই জায়গাটা সব থেকে সর্বনিম্ন হবে উষ্ণতাটা। বোঝা গেল? এটা মনে রাখতে হবে। যাই হোক, তাহলে এটা একটা জায়গা। নেক্সট হচ্ছে আমাদের ডেনসিটি, সমুদ্র জলের ডেনসিটি বা ঘনত্ব। সমুদ্র জলের কি ডেনসিটি বা ঘনত্ব, এই ডেনসিটি কিভাবে সমুদ্র জলকে ইয়ে করে থাকে, কন্ট্রোল করে থাকে, সেটা আমাকে ভালো করে বুঝতে হবে। এইগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসে, বারবার বলছি। সমুদ্র জলের যে ঘনত্ব বা ডেনসিটি মানে কি, সমুদ্র জলে আমাদের লবণতার পরিমাণটাকে তার ডেনসিটি বলা হয়। আমরা পড়বো আলাদা করে লবণতা বা ডেনসিটিটাকে। ঠিক আছে, ডেনসিটিও পড়বো, লবণতা বা স্যালিনিটিও পড়বো। তাহলে স্যালিনিটি বা লবণতার পরিমাণটা কতটা রয়েছে সেটাকে তার ডেনসিটি হিসেবে ধরা হয় থাকে সমুদ্রের ক্ষেত্রে। বোঝা গেল? লবণতা কতটা রয়েছে, মেনলি লবণতা, এছাড়া পলিটলি সব ব্যাপার রয়েছে, কিন্তু মেনলি লবণতা বা স্যালিনিটি কেমন রয়েছে তার ভিত্তিতে কোনো একটা সমুদ্রের ডেনসিটি নির্ণয় করা হয় থাকে। এবারে এই যে ডেনসিটি বা ঘনত্ব, সেই ঘনত্বটা কিরকম হবে, যদি কোনো কারণে ডেনসিটি বেশি হয়, ভালো করে শুনবি, যদি কোনো কারণে কোনো সমুদ্রের ডেনসিটি কি হয়, ডেনসিটি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সেই জলের তাপ গ্রহণ এবং সংরক্ষণ ক্ষমতা বেশি হবে। কি বললাম, সেই জলের তাপ গ্রহণ গ্রহণ ও সংরক্ষণ ক্ষমতা বেশি হবে। ভালো করে জিনিসটা বুঝবি, তাপ গ্রহণ এবং সংরক্ষণ ক্ষমতা কিন্তু বেশি হবে। ওপরের দিকে এরোটা আছে মানে বেশি, তাহলে ডেনসিটি বেশি, তাপ গ্রহণ এবং সংরক্ষণ ক্ষমতা বেশি। বোঝা গেল? আচ্ছা, এই কারণে কি হয়, যখন আমাদের অধিক ঘনত্বযুক্ত কোনো সমুদ্র জল হয় তখন কিন্তু বেশি উষ্ণ বা বেশি শীতল হতে পারে না। খুব ভালো করে মনে রাখ, যদি ঘনত্ব অনেক বেশি হয় তাহলে সেই জলটা বেশি উষ্ণ বা আমাদের বেশি কি হবে না, শীতল হবে না। বেশি কি হবে না, শীতল হবে না। বোঝা গেল? বেশি শীতল হবে না। তাহলে ভালো করে বুঝ যে ডেনসিটি বা ঘনত্ব বেশি, তার ফলে গ্রহণ এবং সংরক্ষণ ক্ষমতাও বেশি জলটা, যার ফলে কিন্তু বেশি উষ্ণ বা বেশি শীতল হচ্ছে না। বেশি শীতল হচ্ছে না, কেন হচ্ছে না, তার কারণ এর গ্রহণ ক্ষমতা অনেক বেশি, এর গ্রহণ ক্ষমতা অনেক বেশি। তার মানে কি, এই সারাদিন ধরে প্রচুর তাপ গ্রহণ করবে, প্রচুর তাপ গ্রহণ করবে। ঠিক আছে, এবং কি করবে না, খুব ধীরে 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 কিন্তু কি করবে, ঠান্ডা হবে। যার ফলে এই কিন্তু বিশাল উষ্ণ এবং বিশাল শীতলও কিন্তু আমরা কি করতে পারবো না, দেখতে পাবো না। কখনো বিশাল উষ্ণ বিশাল শীতল হবে না। বোঝা গেল? এইটা কিন্তু মনে রাখতে হবে, এই জিনিসটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। বোঝা গেল? এই জিনিসটা মনে রাখতে হবে, মানে যে সময় তো শীতল রয়েছে সেই সময় টেম্পারেচার ঢুকছে ওখানে, তাহলে কি হবে, ওই ওই জিনিসটা ঠান্ডায় রয়েছে, এখনো তাপ ছাড়তেই পারেনি, সেখানে তাপমাত্রা তো মানে ঢুকছে ধর, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু ও কিন্তু বেশি পরিমাণে উষ্ণ হতে পারবে না। আবার প্রচুর পরিমাণে উষ্ণ হয়ে গেছে, সে কিন্তু তাপ ছাড়তে তার অনেক টাইম লাগছে, সে কিন্তু বিশাল পরিমাণে শীতল হবে না। যখন শীতল হবে তখন আবার দিনের বেলা শুরু হয়ে যাবে। বোঝা গেল? এটা হচ্ছে ব্যাপার। তাহলে ডেনসিটি বেশি হলে গ্রহণ এবং সংরক্ষণ ক্ষমতা বেশি হয়, এবং যার ফলে বেশি উষ্ণ বেশি শীতল কিছু হতে পারে না। এটা মনে রাখতে হবে। বোঝা গেল? এটা কিন্তু মনে রাখতে হবে। আর যদি কম ঘনত্বের হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দ্রুত উষ্ণ হবে, কম ঘনত্ব পাতলা জল, কম ঘনত্ব, দ্রুত উষ্ণ হবে, দ্রুত আবার কি হয়ে যাবে, শীতল হয়ে যাবে, দ্রুত উষ্ণ এবং দ্রুত শীতল হয়ে যাবে। যার ফলে কিন্তু আমরা দেখতে পাবো যে গড় ইয়েটা আমাদের টেম্পারেচারটা অনেক সময় বেড়ে যায় ওই ক্ষেত্রে। ঠিক আছে, যাই হোক, নেক্সট হচ্ছে আমাদের কি গভীরতা বা ডেপথ, সমুদ্র জলের গভীরতা বা ডেপথ। গভীরতা বা ডেপথ, দেখ সমুদ্র থেকে একদম মানে উপর থেকে একদম তলদেশ পর্যন্ত কি হবে, সব ক্ষেত্রে আমাদের উষ্ণতা কিন্তু সমান থাকবে না। মনে রাখবি যে অবশ্যই সমুদ্রের উপর থেকে তলদেশ পর্যন্ত যাওয়ার সময় কি হবে, টেম্পারেচার অবশ্যই কমবে। টেম্পারেচার কি হবে, সমুদ্রের উপরে পৃষ্ঠ থেকে একদম নিচের দিকে যখন যাব টেম্পারেচার কি করবে, টেম্পারেচার ডিক্রিজ করবে, টেম্পারেচার কি করবে, ডিক্রিজ করবে।
টেম্পারেচার ডিক্রিজ করবে, ওপর থেকে নিচ পর্যন্ত গেলে টেম্পারেচার কিন্তু কমবে, এটা জানা জিনিস। কি করে কমবে না কমবে সেটা পরে বলছি। এবারে আমাদের যেটা হবে যে নিচে যদি আমাদের টেম্পারেচার কমে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে শীতল যে জলটা সেটা নিচে থাকবে, শীতল যে জলটা সেই জলটা কোথায় থাকবে, নিচে থাকবে শীতল জলটা, শীতল জল সমুদ্রের নিচে থাকবে, ঠিক আছে। আচ্ছা উষ্ণ জলটা কোথায় থাকবে, উপরে থাকবে, উষ্ণ জলটা কোথায় থাকবে, উপরে থাকবে, এটা জানা জিনিস, সিম্পল জিনিস। এবারে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন দেখবো যে গভীরতা বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু উষ্ণতা যে হ্রাস হচ্ছে, উষ্ণতা হ্রাস হচ্ছে এটা ঠিক, উষ্ণতা কমবে এটা ঠিক, কিন্তু এই উষ্ণতা হ্রাসের হারটা সর্বত্র সমান নয়। মানে যে হারে বা যে রেটে আমার টেম্পারেচার কমছে, মনে কর দেখা গেল যে আমার এটা ধর 0 কিলোমিটার, মানে এটা ডেপথ 0, এর নিচ থেকে আস্তে আস্তে ডেপথ বাড়ছে, ধর 1 কিলোমিটার, 1 কিলোমিটারে দেখলাম যে তাপমাত্রা কমেছে কত, হয়তো দেখা গেল 10 ডিগ্রি কমে গেছে, -10 ডিগ্রি কমে গেছে। তারপরে 2 কিলোমিটার গেলাম, তাহলে সেখানে দেখলাম যে কত হয়েছে, হয়তো 18 ডিগ্রি কমেছে, ঠিক আছে, মানে 8 ডিগ্রি কমেছে, সরি 8 ডিগ্রি কমেছে, তার মানে টোটাল 18 ডিগ্রি কমলো। আবার 3 কিলোমিটারে গেলাম, তখন দেখলাম যে না এত কমছে না, আমাদের কমেছে হয়তো 3 ডিগ্রি কমেছে মাত্র, ঠিক আছে। তাহলে এই যে রেটটা, এই রেটটা কিন্তু ওপর থেকে নিচে যেমন কম নয়, আবার একটা অক্ষাংশ থেকে আর একটা অক্ষাংশ আবার অন্যরকম। মানে আমাদের নিরক্ষরেখা থেকে আমরা মেরুর দিকে গেলে আমরা দেখতে পাবো যে নিরক্ষীয় অঞ্চলের কোনো সমুদ্রে উপর থেকে নিচে যে হারে তাপমাত্রা কমছে, শীতল মেরু অঞ্চলে কিন্তু সেই হারে হয়তো কমছে না, বোঝা গেল। নিরক্ষীয় অঞ্চলে বা কর্কটক্রান্তি অঞ্চলে এখানে কি হয়, এই জায়গাটাতে আমাদের যত দ্রুত তাপমাত্রা নিচের দিকে কমবে, ভালো করে শুনবি, নিরক্ষীয় অঞ্চলে কোনো একটা সমুদ্র ধর, নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চলে কোনো একটা সমুদ্র, সেখানে যত তাড়াতাড়ি তাপমাত্রা নিচের দিকে কমবে, মেরু অঞ্চলে কিন্তু অত তাড়াতাড়ি কমে না, সেটা পরে বলছি, জাস্ট এখানে একটা বলে রাখলাম আর কি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। আচ্ছা এটা কিন্তু একটা জিনিস আমাকে কিন্তু করতে জানতে হবে। এবং অন এন এভারেজ যেটা দেখা গেছে, অন এন এভারেজ যেটা দেখা গেছে কি, অন এভারেজ যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে আমাদের 3600 মিটারের নিচে গভীরে পৃথিবীর মোটামুটি সর্বত্র যে সমুদ্র জল, সেখানে উষ্ণতা প্রায় একই রকম থাকে, ঠিক আছে, 3600 মিটারের নিচে, প্রায় হেরফের হবে, এরকম নয় যে হেরফের হবে না, কিন্তু 3600 মিটারের নিচে ম্যাক্সিমাম, এভারেজ বলা যাচ্ছে মানে গড়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তাপমাত্রা খুব একটা হেরফের হয় না, মোটামুটি একই রকম থাকে, বোঝা গেল, ওইখানে কিন্তু আমরা একই রকম দেখতে পাবো, এই হচ্ছে কেস। আচ্ছা এই একটা জিনিস আমাকে মনে রাখতে হবে। এছাড়াও আরো কি কি রয়েছে, যেমন হচ্ছে সমুদ্র স্রোত, সমুদ্র স্রোতটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, তোরা জানিস যে সমুদ্র স্রোত আমার কিভাবে টেম্পারেচারের ভেরিয়েশন করতে পারে, কারণ যেখানে উষ্ণ সমুদ্র স্রোত যাবে সেখানে উষ্ণ করে দেবে, যেখানে শীতল সমুদ্র স্রোত যাবে সেখানে শীতল করে দেবে, এটা জানা জিনিস, এটা নিয়ে বলার কিছু নেই, ঠিক আছে। উষ্ণ সমুদ্র স্রোত হালকা হয় বলে এটা আমাদের বহিঃস্রোত বা উপর দিয়ে প্রবাহিত হয়, আর আমাদের অন্তঃস্রোতটা আমাদের কি হয় না শীতল হয়, শীতল স্রোত আমাদের ভারী হয়, সেজন্য এটা নিচ দিয়ে প্রবাহিত হয় অন্তঃস্রোত রূপে, আর যেটা উষ্ণ স্রোত সেটা আমাদের উপর দিয়ে প্রবাহিত হয় আমাদের হালকা হওয়ার জন্য, বোঝা গেল। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা মনে রাখবি যে মগ্ন শৈলশিরার অবস্থান বা প্রেজেন্স অফ সাবমার্জ রিজ কি ব্যাপারটা সেটা পরে বলছি। সাবমার্জ রিজ কি ব্যাপারটা, এটাকে বলা হয় যে আমাদের কি মগ্ন শৈলশিরা। রিজ আমরা আগের দিন পড়েছি, রিজ রয়েছে, সাবমার্জ মানে নিচে রয়েছে আর কি, সমুদ্রের তলের যে রিজটা রয়েছে, বা ওশিয়ান রিজও বলা যায়, সাবমার্জ রিজ বা ওশিয়ান রিজ বলতে পারি আমরা। এটা কিভাবে আমার কোনো একটা সমুদ্রের জলের টেম্পারেচারটাকে করতে পারে, মানে চেঞ্জ করে দিতে পারে বা ডিফারেন্স করতে পারে কিভাবে না, যদি কোনো কারণে থাকে এটা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের সমুদ্র জলের গভীরতাটা কমে যাবে। মনে কর আমি বলছি যে আমার এটা হচ্ছে একটা ধর মগ্ন শৈলশিরা রয়েছে, এখানে এরকম ভাবে একটা মগ্ন শৈলশিরা রয়েছে, বোঝা গেল। আর সমুদ্রের জলটা ধর কোথায় রয়েছে, সমুদ্রের জলটা ধর এটা হচ্ছে সমুদ্রের জলের উপরিপৃষ্ঠ। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে জায়গাটা অর্থাৎ মগ্নশিলার যে উপরের অবস্থান, এই অবস্থানটা আমাদের কি দেখতে পাবো, এখানে আমাদের তাপমাত্রাটা অনেক বেশি দেখতে পাবো, আর নিচে কিন্তু তার তুলনায় অনেক কম দেখতে পাবো। তুই বলতে পারিস যে উপরে হলে তো বেশি এমনিতেই হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নর্মালি যা হয় তার তুলনায় বেশি হবে, কারণ আমার মগ্ন যে শৈলশিরা বা সাবমার্জ রিজ, এটা তো অ্যাকচুয়ালি একটা স্থলভাগ, কঠিন পদার্থ, এটা একটা স্থলভাগ বা কঠিন পদার্থ, তার ফলে এটা তুলনামূলকভাবে এই জায়গাটায় কি হবে, এই জায়গাটায় টেম্পারেচারটা অনেক বেশি হবে, তার তুলনায় নিচে তো কম অবশ্যই হবে, এবং সেটা আমরা দেখতেও পাবো, বোঝা গেল। কিন্তু এটা ডিফারেন্স করে কি করে, মানে এটা আমাদের কোন একটা সমুদ্রের সমুদ্র জলের উষ্ণতার কি করে পার্থক্য ঘটায় বা ডিস্ট্রিবিউশনটা কি করে কন্ট্রোল করে, সেটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে যে এটা কি করে, এটা একদিকে সমুদ্রের জল আর একদিকে পাস হতে দেয় না, মানে একটা রিজ মানে কি, এটা রিজ মানে হচ্ছে একটা উঁচু শৈলশিরা, সেই শৈলশিরাটার একদিকে একটা সমুদ্র রয়েছে আর ওই দিকে হয়তো একটা সমুদ্র আলাদা রয়েছে বা সমুদ্রের জল রয়েছে। তাহলে তার ফলে কি হবে, তার ফলে আমরা দেখতেও একটা উদাহরণ যদি বলি, একদিকে রয়েছে রোহিত সাগর এবং আরেকদিকে রয়েছে ভারত মহাসাগর, রোহিত সাগর এবং ভারত মহাসাগর,
ঠিক আছে, লোহিত সাগর এবং ভারত মহাসাগর। এই লোহিত সাগর এবং ভারত মহাসাগরের মাঝে একটা আমাদের কি রয়েছে, এরকম একটা আমাদের মগ্ন শৈলশিরা রয়েছে, যার নাম হচ্ছে বাব আল মান্দব। বাব আল মান্দব বলে একটা রয়েছে আমাদের কি, একটা মগ্ন শৈলশিরা রয়েছে, যেটা কি করে, যেটা আমাদের এই দুজনের মাঝে কিন্তু একটা শৈলশিরা রূপে অবস্থান করছে, যেটা কিন্তু কি করে, যেটা আমাদের 350 মিটার গভীরে রয়েছে, 350 মিটার, ঠিক আছে। এবং সেটা আমার কি করছে না, সমুদ্রের জলে এই দিকের জলকে এদিকে আসতে এবং এই দিকের জলকে এদিকে যেতে আমাদের বাধা দিচ্ছে, যার ফলে আমরা দেখতে পাবো যে আমাদের কি বলে তোর দুটো সমুদ্রের এই দুটো সাগরে, ভারত মহাসাগর এবং লোহিত সাগর দুটোরই উপরিপৃষ্ঠের জলের উষ্ণতাটা প্রায় 27 ডিগ্রি বা 26 ডিগ্রি, 26.5 ডিগ্রি এর কাছাকাছি হলে, দুটোতে একই হলেও আমরা 2100 মিটার যদি গভীরে যাই বা 2000 মিটার যদি গভীরে যাই দুটো মহাসাগরে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু কি দেখতে পাবো যে ভারত মহাসাগরের জলের উষ্ণতা যেখানে 2.5 ডিগ্রি সেলসিয়াস, সেখানে কিন্তু লোহিত মহাসাগরের এত যে আমাদের ওপরের পৃষ্ঠের উষ্ণতা দুটোরই 27 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাবো, মোটামুটি 27 ডিগ্রি সেলসিয়াস বা 26 ডিগ্রি সেলসিয়াস, 27.5 ডিগ্রি এর কাছাকাছি থাকবে। কিন্তু যখন নিচে যাবো, অর্থাৎ 2000 মিটার নিচে আমি চলে গেলাম, তখন দেখতে পাবো যে কি একটা হিউজ ডিফারেন্স, এটা 21 ডিগ্রি, সেখানে প্রায় 2.5 ডিগ্রি হয়ে যায় আমাদের ভারত মহাসাগরে। অথচ কিন্তু আমাদের কিন্তু কি রয়েছে না, একই জায়গায় অবস্থান করছে এবং একই গভীরতা মাপছে আমরা। বোঝা গেল? এটা কিন্তু হয়ে থাকে, বোঝা গেল? এটা কিন্তু হয়ে থাকে, এটা কিন্তু আমাদেরকে দেখতে হচ্ছে। তাহলে এই জিনিসটার ফলেও কিন্তু আমাদের হয়ে থাকে। এছাড়া নেক্সট রয়েছে আমাদের, এরপর আর কি নেক্সট রয়েছে আমাদের স্থলভাগ ও জলভাগের অসম বন্টন, বা যেটাকে ইংলিশে আমরা বলতে পারি আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার। তাহলে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে কি না, অসম বন্টন, অর্থাৎ সমানভাবে বন্টিত নয়। আমরা জানি যে আমরা গোটা যদি পৃথিবীটাকে আমরা একটা দুটো গোলাতে ভাগ করেছি, আমরা কি একটা উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধে আমাদের কিসের পরিমাণ বেশি, ল্যান্ড বা স্থলভাগের পরিমাণ বেশি। দক্ষিণ গোলার্ধে স্থলভাগের তুলনায় জলভাগ বা ওয়াটার বডিজ এর পরিমাণ বেশি বা ওয়াটারের পরিমাণ বেশি, ঠিক আছে। তাহলে এর ফলে আমরা কি জিনিস দেখতে পাই, এখানেও আমরা ওই জন্য কি দেখতে পাই না, আমরা টেম্পারেচার একটা ডিফারেন্স আমরা দেখতে পাবো, ঠিক আছে। যেহেতু আমরা দেখতে পাবো যে উত্তর গোলার্ধে আমাদের ম্যাক্সিমাম যে মহাসাগরগুলো, সেই মহাসাগরগুলো আমার কোথায় টাচ করে রয়েছে, ল্যান্ডে টাচ করে রয়েছে। যার কারণ কি, ল্যান্ড বা স্থলভাগ বেশি উত্তর গোলার্ধে আর জলভাগের পরিমাণ কম। তাহলে যে জলভাগগুলো রয়েছে, সেই জলভাগগুলো কি করেছে, সেই জলভাগগুলো আমার ম্যাক্সিমামটাই কি করেছে, ম্যাক্সিমামটাই আমার কোনো না কোনো আমার কিন্তু স্থলভাগকে টাচ করে রয়েছে, কোনো স্থলভাগকে আমার কি করে রয়েছে, টাচ করে রয়েছে। বোঝা গেল? কিন্তু দক্ষিণ গোলার্ধে কিন্তু জলভাগের পরিমাণ যেহেতু বেশি আছে, স্থলভাগটা কম, তাহলে সেখানে টাচ করার পরিমাণটা কম বা দুটোর মধ্যে সংস্পর্শে আসার পরিমাণটা কম। বোঝা গেল? যার ফলে আমরা দেখতে পাবো যে উত্তর গোলার্ধে ওই যে কন্ট্রাস্টটা রয়েছে কিসের না, আমাদের ল্যান্ড এবং ওয়াটারের যে কন্ট্রাস্ট কিসের না, তাপ গ্রহণ এবং বর্জনের, তাপ ছাড়া স্থলভাগ এবং জলভাগের মধ্যে তাপ গ্রহণ এবং বর্জনের যে ব্যাপারটা প্রথমেই বললাম, তার ফলে আমরা দেখতে পাবো যে উত্তর গোলার্ধে কি হয় না, উত্তর গোলার্ধে আমার এই জিনিসটার জন্য দেখতে পাবো যে আমাদের দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধে কিন্তু কি হবে না, তাপ গ্রহণ করে অনেক বেশি, ল্যান্ড এবং ওয়াটার বডি দুটো কিন্তু তাপ অনেক বেশি গ্রহণ করে, ঠিক আছে। তার ফলে দেখতে পাবো যে দক্ষিণ গোলার্ধ অপেক্ষা কিন্তু উত্তর গোলার্ধে কি হবে, মহাসাগরের যে জলের তাপমাত্রাটা সেটা রিলেটিভলি একটু বেশি হয়, ঠিক আছে। দক্ষিণ গোলার্ধের যে মহাসাগর রয়েছে বা জলভাগ রয়েছে, তার তুলনায় উত্তর গোলার্ধের জলভাগগুলোর কিন্তু তাপের পরিমাণটা বা তাপমাত্রাটা একটু বেশি হয়ে থাকে, ঠিক আছে। এটা একটা জিনিস। আর একটা হচ্ছে আচ্ছা, এটি জানলেই হবে, মোটামুটি এটুকু জানলেই হবে, আর এখানে বেশি জানার দরকার নেই, এটুকু জানলে মোটামুটি হবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের আরেকটা জিনিস এখানে মনে রাখ, সেটা হচ্ছে যদি কোনো কারণে কোনো একটা মহাসাগর বা কোনো একটা ওয়াটার বডিজ কি হয় না, যদি আবদ্ধ থাকে, চারদিকে যদি আমাদের কি এনক্লোজ থাকে, চারদিক থেকে আমাদের আবদ্ধ থাকে, কোনো স্থলভাগ দ্বারা যদি আবদ্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার উষ্ণতা বেশি হবে, ঠিক আছে, উষ্ণতা বেশি হবে। কারণ কি, ল্যান্ড দ্বারা আবদ্ধ থাকলে আমি বললাম যে টেম্পারেচার বেশি হবে। তাহলে এটা মনে রাখবি যে যদি কোনো কারণে কি হয়, যদি কোনো কারণে ল্যান্ড দ্বারা আবৃত থাকে কোনো একটা ভূমি, কোনো একটা জায়গা, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে কি না, তার কিন্তু টেম্পারেচারটা কিন্তু তুলনামূলকভাবে বেশি হবে, ঠিক আছে। টেম্পারেচার কিন্তু বেশি হলে এভাপোরেশন বেশি হবে, মানে বাষ্পীভবন বেশি হবে। আর বাষ্পীভবন যদি বেশি হয়, আমার কিন্তু লবণতার পরিমাণটা বেড়ে যাবে, লবণতার পরিমাণটা কি হবে, সমুদ্রে বেড়ে যাবে, আর সমুদ্রের ডেনসিটিও কিন্তু কি হবে, বেড়ে যাবে, ঠিক আছে। এই কারণে আমরা দেখতে পাবো যে আমাদের বিভিন্ন ধরনের ডেড সি বা আদার্স যেগুলো রয়েছে, মরুসাগর বা মিথের সাগর, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে টেম্পারেচার এবং প্রচুর পরিমাণে লবণতা এবং ঘনত্ব বেশি, তার কারণে এটা ইনক্লোজ, পুরোটা কিন্তু চারদিকে ঘেরা রয়েছে স্থলভাগ দ্বারা,
ঠিক আছে, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো, যখন লবণতা বা স্যালিনিটি পড়বো তখন দেখতে পাবো। ঠিক আছে, এছাড়াও আরো অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো আমার কিন্তু এটাকে কন্ট্রোল করে থাকে, যেমন হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ আলাদা করে বলছি না, কারণ বায়ু প্রবাহ জানিস যে কোনো জায়গায় শীতল বায়ু প্রবাহ হলে ঠান্ডা করে দিতে পারে, আর উষ্ণ বায়ু প্রবাহ হলে সেটা কিন্তু আমার কিন্তু উষ্ণ করে দিতে পারে। ঠিক আছে, এটা একটা জায়গা মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এবারে আর হচ্ছে তোর কি হিমশৈল। হ্যাঁ, হিমশৈলটা মনে রাখতে হবে, হিমশৈল। ঠিক আছে, হিমশৈল বা প্রেজেন্স অফ আইসবার্জ, প্রেজেন্স অফ আইসবার্জ, প্রেজেন্স অফ আইসবার্জ অর্থাৎ হিমশৈলের উপস্থিতি। ঠিক আছে, হিমশৈল বা হিমশৈলের উপস্থিতি বা আইসবার্গ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে হিমশৈল থাকলে আমার কিন্তু সমুদ্র জলের উষ্ণতা কিন্তু হ্রাস ঘটে। ঠিক আছে, দুটো কারণে, মেনলি দুটো কারণে সমুদ্র জলের উষ্ণতা হ্রাস ঘটে, দুটো কারণে। একটা হচ্ছে হিমশৈল কি করবে, হিমশৈল যেহেতু বরফ, অ্যাকচুয়ালি তো বরফ, হিমশৈল মানে কি একটা বরফের টুকরো, বিরাট চাই, বড় বড় চাই বরফের। ঠিক আছে, তাহলে বরফের টুকরো আমরা জানি কি, আমরা যদি ইএমআর বা ইএমএ সেগুলো যদি পড়ে থাকি, বা যদি আমরা রেডিয়েশন সম্বন্ধে একটু আধটু পড়ে থাকি, বা আমরা ক্ষুদ্র তরঙ্গ সম্পর্কে পড়ে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে শ্বেতশুভ্র যে বরফ, অর্থাৎ স্বচ্ছ যে সাদা বরফ, সেই বরফ কিন্তু আয়নার মতো কাজ করে, একদম রিফ্লেকশনের কাজ করে। যার ফলে কি হবে, যে তাপমাত্রাটা আসে সেই তাপমাত্রাটা কিন্তু টোটালি রেডিয়েট করে ব্যাক করে দেয়, যেটা সূর্যলোক যেটা আসছে দিনের বেলায় সূর্যের আলো, এই শ্বেতশুভ্র বরফ বা বরফের উপরে পড়লে, স্বচ্ছ বরফের উপরে পড়লে, সেটা কিন্তু টোটালি আয়নার মতো কি করে, আয়না যেমন কোনো আলোকে রিফ্লেক্ট করে দেয়, প্রতিফলন করে দেয়, সেরকমই এই সূর্যের আলোটাকে কিন্তু কি করে, এই আইসটা কিন্তু রিফ্লেক্ট করে দেয়। বোঝা গেল? যার ফলে কি হয় না, দিনের বেলায় যে সূর্য তাপে কি হবে, সেই সেই তাপটার অনেকটা অংশ কিন্তু কি করবে, হিমশৈল দ্বারা বিকিরিত হয়ে মহাকাশে ফিরিয়ে দেয়। বোঝা গেল? এর ফলে সমুদ্র পৃষ্ঠের উষ্ণতাটা কম হতে পারে, একটা কারণ। আর সেকেন্ড কারণ হচ্ছে আমাদের হিমশৈলগুলো কি হবে, হিমশৈলগুলো গলে যায়। হিমশৈল কি হবে, সমুদ্র জলে গলে গেলে আমাদের সমুদ্রের জলের সঙ্গে মিশে কিন্তু উষ্ণতা কমাতে পারে। ঠিক আছে, কি বললাম, সমুদ্রের জলে আমাদের হিমশৈলগুলো গলে গেলে সেই জলটা কিন্তু কি করতে পারে, আমার সমুদ্র জলের উষ্ণতা কমিয়ে দিতে পারে। বোঝা গেল? তাহলে এই জিনিসটা কিন্তু আমাকে খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এই কন্ডিশনস গুলো আমাকে বুঝতে হবে, যে কারণে আমার কিন্তু কি হচ্ছে, কোনটা টেম্পারেচারে কিন্তু ডিস্ট্রিবিউশনের ভেরিয়েশন হতে পারে, বিভিন্ন জায়গায় টেম্পারেচারে কিন্তু কি হয়, ডিস্ট্রিবিউশনের ভেরিয়েশন হয়ে থাকে। ঠিক আছে, এবারে আমরা আর দুটো জিনিস পড়বো এখান থেকে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের কি, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার অফ সি ওয়াটার। কি বললাম, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার অফ সি ওয়াটার, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার অফ সি ওয়াটার। ঠিক আছে, টেম্পারেচার অফ সি ওয়াটার, এইটা আমাকে আগে জানতে হবে যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, ভার্টিক্যাল মানে কি, উল্লম্ব, উপর থেকে নিচে, মানে আমাদের সমুদ্রের যে উপরিপৃষ্ঠ, সেই উপরিপৃষ্ঠ থেকে নিচের দিকে আমার কি হবে, চেঞ্জ হচ্ছে তাপমাত্রাটা, সেটা বুঝতে হবে। ঠিক আছে, আমরা মেনলি কি করে থাকি, সমুদ্রের যেটা রয়েছে আমাদের টোটাল, সেই সমুদ্রের টোটালটাকে আমরা মেনলি তিনটে ভাগে ভাগ করে থাকি। ঠিক আছে, মেনলি তিনটে ভাগ। ঠিক আছে, তো প্রথমত ওপরে একটা অংশ, মাঝে একটা অংশ, নিচে একটা অংশ। প্রথমত আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, যে আমাদের সমুদ্রের ক্ষেত্রে আমরা দুটো জিনিস করে থাকি। একটা হচ্ছে যে পর্যন্ত সূর্যালোক পৌঁছায় তাকে আমরা কি বলে থাকি, ফটিক জোন বলে থাকি, ফটিক জোন যে পর্যন্ত সূর্যালোক এসে পৌঁছায় সেটাকে আমরা ফটিক জোন বলে থাকি। মনে রাখবি যে সূর্যালোক 20 মিটার পর্যন্ত খুব ভালোভাবে পৌঁছাতে পারে, 20 থেকে 200 মিটার পর্যন্ত পৌঁছায়, না পৌঁছানো না, মোটামুটি পৌঁছায়, বা খুব ভালোভাবে, মানে বিশাল পরিমাণে না পৌঁছালো, পৌঁছায়, অনেকটাই পৌঁছায়। ঠিক আছে, কিন্তু 200 মিটারের পর থেকে কিন্তু সূর্যালোক কিন্তু আমাদের পৌঁছায় না। ঠিক আছে, সূর্যালোক পৌঁছায় না, 2200 থেকে নিচ পর্যন্ত পৌঁছায় না। তাহলে এই 20 থেকে 200 মিটার বা পরিপৃষ্ঠ থেকে 200 মিটার অঞ্চলটাকে ফটিক জোন, এবং তারপরের বাকি অংশটা কি বলা হয়, আমাদের অ্যাফোটিক জোন বলা হয়। কি বলা হয়, অ্যাফোটিক জোন। ঠিক আছে, অ্যাফোটিক জোন, যেখানে আর সূর্যালোক পৌঁছাচ্ছে না। কোনো বইয়ে আবার দেখবি এর মাঝে আর একটা কি করা হয় না, এর মাঝে একটা গোধূলি অঞ্চল রয়েছে, যেখানে আবছায়া অঞ্চল, খুব হালকা, মানে একদম না পৌঁছানোর মতোই, খুব কম, একদম ক্ষীণ আলো পৌঁছয়, সেটাকে আর একটা ভাগ করা হয় 200 মিটারের নিচে। ঠিক আছে, সেটাকে বলা হয় ডিসফোটিক জোন। কি বলা হয়, ডিসফোটিক জোন। ঠিক আছে, ফটিক, অ্যাফোটিক, আর মাঝে ডিসফোটিক জোন একটা রয়েছে, যেটা অনেক বই থাকে, অনেক বই থাকে না, তাদেরকে আমি বলে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। বাস, এবারে এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশনের একটা প্রসেস, যেখানে ফটিক আর এফোটিক পরীক্ষায় আসতে পারে, এটা একটা জায়গা হলো আমার, বেরিয়ে গেল। এবারে নেক্সট হচ্ছে আমাদের উষ্ণতার তারতম্য অনুসারে আরো একটা ভাগ করা হয়, সেটা হচ্ছে একদম উপরের স্তরটাকে কি বলা হয়, আপার লেয়ার বলা হয়। কি বলা হয়, আপার লেয়ার, আর নিচেরটাকে বলা হয় একদম লোয়ার লেয়ার। ঠিক আছে,
আর মাঝেরটা হচ্ছে ট্রানজিশনাল জোন, এটাকে বলা হয় কি ট্রানজিশনাল জোন, ঠিক আছে। বা এটার আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে আমাদের কি, সেটার নাম হচ্ছে থার্মোক্লাইন, ঠিক আছে। কি বলা হয়? থার্মোক্লাইন। থার্মো মানে কি? থার্মো মানে টেম্পারেচারের সঙ্গে যুক্ত, আর ওই স্তরটাকে বলা হয় থার্মোক্লাইন। কি ব্যাপারটা একটু বলে দিই। উপরি স্তরটা হচ্ছে আপার লেয়ারটা হয় ভূপৃষ্ঠ থেকে, মানে 0 কিলোমিটার একদম ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ মানে অ্যাকচুয়ালি সমুদ্রপৃষ্ঠ আর কি, এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 500 কিলোমিটার পর্যন্ত, মোটামুটি 500 মিটার, কিলোমিটার বলছি, 0 থেকে 500 মিটার পর্যন্ত, ঠিক আছে। 0 থেকে 500 মিটার পর্যন্ত হচ্ছে আপার লেয়ার। এই লেয়ারটাতে আমাদের কিন্তু একদম উপরে থাকে, ঠিক আছে। এই লেয়ারটার তাপমাত্রা অনেকটাই বেশি থাকে, ঠিক আছে। আর এই লেয়ারটা আমরা কিন্তু দেখতে পাই, ঠিক আছে। এই লেয়ারটা আমরা দেখতে পাবো কোথায় দেখতে পাবো? মেনলি আমরা কোথায় দেখতে পাবো? মেনলি ক্রান্তীয় অঞ্চল সারা বছরই দেখতে পাবো, যেখানে তাপমাত্রা অনেক বেশি থাকে। আর বাকি জায়গাগুলোতে আমরা দেখতে পাবো না, শুধুমাত্র মধ্য অক্ষাংশ যে অঞ্চল বা মিড ল্যাটিচিউড যেটা, সেখানে আমরা দেখতে পাবো কখন? গ্রীষ্মকালে। আর ক্রান্তীয় অঞ্চল নিরক্ষীয় অঞ্চলে সারা বছর এই লেয়ারটা দেখতে পাবো, কারণ এই লেয়ারের টেম্পারেচারটা মোটামুটি 20 থেকে 25 ডিগ্রি থাকে। তাহলে এই 20 থেকে 25 ডিগ্রি টেম্পারেচার হওয়ার জন্য উপরের স্তরে নিরক্ষীয় অঞ্চল এবং তার কাছাকাছি সমুদ্র হতে হবে। আর মধ্য অক্ষাংশে বা মিড ল্যাটিচিউডে যেসব সমুদ্রগুলো রয়েছে সেগুলো সারা বছর দেখতে পাই না, শুধুমাত্র গ্রীষ্মকালে এই লেয়ারটা আমরা উপরে দেখতে পাবো, গরম হয়ে যায়। আচ্ছা, আর নিচের লেয়ারটা হচ্ছে একদম লোয়ার লেয়ার, যেটা হচ্ছে 1000 মিটারের নিচে রয়েছে, বোঝা গেল? 1000 মিটারের নিচে রয়েছে। আর এই 300 থেকে 1000 বা বলতে পারি যে এই যে 500 থেকে 1000, অ্যাকচুয়ালি 500 নয়, এটা 300 থেকে, ঠিক আছে। আপার লেয়ারে কিছুটা পোর্শন রয়েছে, আপার লেয়ারে কিছুটা পোর্শন রয়েছে, ঠিক আছে। 300 মিটার থেকে একদম 1000 মিটার পর্যন্ত, 300 মিটার থেকে একদম 1000 মিটার, এই লেয়ারটাকে বলা হয় থার্মোক্লাইন লেয়ার। যেখানে আমাদের কি হয়? যেখানে আমাদের টেম্পারেচারটা রেপিড চেঞ্জ হয়, সেটা বাড়তেও পারে কমতে পারে, সেটা আলাদা জিনিস, কিন্তু রেপিড চেঞ্জ হয়, মানে পরিবর্তনটা খুব দ্রুত হয়। 300 থেকে 1000 মধ্যে খুব পরিবর্তনটা দ্রুত হয়, এবং এই দ্রুত পরিবর্তন যুক্ত অঞ্চলটাকে আমরা কি বলা হয়? থার্মোক্লাইন বলা হয়। দ্রুত তাপমাত্রা পরিবর্তন যুক্ত অঞ্চলটাকে কি বলা হয়? থার্মোক্লাইন লেয়ার বলা হয়, যেটা রেপিড চেঞ্জ আমরা দেখতে পাবো। বোঝা গেল? এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে এটা। আচ্ছা, এবারে আমরা একটু জিনিস দেখবো, সেটা হচ্ছে ল্যাটিটিউড বরাবর বা কোনো অক্ষাংশ বরাবর কিভাবে আমার চেঞ্জ হতে পারে, ঠিক আছে। সেই জিনিসটা আমরা একটু দেখে নেবো, যদি পরীক্ষায় কোনো সময় দিয়ে দেয়। আরো কয়েকটা ইম্পর্টেন্ট এই জিনিস এখানে লিখে রাখতে পারিস বা নাও লিখতে পারিস, ঠিক আছে, নিজেদের ব্যাপার, চাপ নেওয়ার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এভারেজ সারফেস টেম্পারেচার, ঠিক আছে। এভারেজ সারফেস টেম্পারেচার কত হয়? এভারেজ সারফেস টেম্পারেচার অফ সি ওয়াটার, মানে যে কোনো সমুদ্রের ক্ষেত্রে আমরা এভারেজ কত দেখতে পাবো? সারফেস টেম্পারেচারটা উপরে, ঠিক আছে। এভারেজ সারফেস টেম্পারেচার মানে উপরিতলের গড় তাপমাত্রা কত দেখতে পাবো? 26.7 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। 26.7 ডিগ্রি সেলসিয়াস আমরা এভারেজ দেখতে পাই, বোঝা গেল? আর ফারেনহাইটে করলে 80 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, এভারেজ সমস্ত ইয়েতে। আচ্ছা, এবারে এভারেজ অ্যানুয়াল টেম্পারেচার, যদি বলা যায় এভারেজ অ্যানুয়াল টেম্পারেচার মানে বার্ষিক, এভারেজ অ্যানুয়াল টেম্পারেচার মানে বার্ষিক গড় উষ্ণতা যদি বলা হয় সমস্ত সমুদ্রের ক্ষেত্রে ওভারঅল, তাহলে সেক্ষেত্রে হবে 17.2 ডিগ্রি সেলসিয়াস, বোঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে আমাদের যত ল্যাটিটিউড বাড়বে, আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, যে আমাদের যে সারফেস টেম্পারেচার অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের যে উপরের উষ্ণতা, সেই উপরের উষ্ণতাটা নিরক্ষীয় অঞ্চলে নিশ্চয়ই বেশি হবে, কারণ সারা বছর ধরে সূর্য নিরক্ষীয় অঞ্চলে প্রচুর পরিমাণে তাপ দিচ্ছে, নিরক্ষীয় অঞ্চল এবং ক্রান্তীয় অঞ্চল এই দুটোতেই মেনলি আমাদের প্রচুর পরিমাণে এই সমুদ্রের উপরিপৃষ্ঠের উষ্ণতা অনেক বেশি হয়। এই সমুদ্রের উপরিপৃষ্ঠের উষ্ণতা আমাদের যত আমরা পোলের দিকে যাব, যত আমরা ইকুয়েটর বা নিরক্ষীয় অঞ্চল থেকে যত আমরা পোলের দিকে যাব বা মেরুর দিকে যাব, তত কি হবে? তত কিন্তু সারফেস টেম্পারেচার, বারবার বলছি সারফেস টেম্পারেচারের কথা বলছি, এটা মানে উপরিপৃষ্ঠের যে উষ্ণতাটা, সারফেস টেম্পারেচার সমুদ্রপৃষ্ঠের উপরের উষ্ণতাটা, সেটা কিন্তু আমাদের ডিক্রিজ করবে বা কমে যাবে। ইকুয়েটর বা নিরক্ষরেখা যত পোলের দিকে যাবো তত কিন্তু কমে যাবে। কারণ কি? কারণ সানরাইজটা আমরা জানি যে আমাদের কিন্তু এখানে ভার্টিক্যাল থেকে আস্তে আস্তে আমাদের টিল্ট করে যাচ্ছে, মানে এটা আবার স্ল্যান্টিং হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু তির্যক হয়ে যাচ্ছে অনেক, ঠিক আছে। যার ফলে দেখতে পাবো কি না, আমাদের ইনসোলেশনটা কমে যাবে এবং আমাদের একদম পোলে যে অনেকটাই কমে যায়, ঠিক আছে। এবং এই রেটটা কত হয় না, এই রেটটা হচ্ছে মোটামুটি ভাবে পুরোপুরি একদম নয়, এটা হচ্ছে 0.5 ডিগ্রি ফারেনহাইট, 0.5 ডিগ্রি ফারেনহাইট পার ল্যাটিটিউড, মানে প্রত্যেক 1 ডিগ্রি ল্যাটিটিউড যত বাড়বে 0.5 ডিগ্রি করে টেম্পারেচার তত কমতে শুরু করবে। 1 ডিগ্রি অক্ষাংশ বা 1 ডিগ্রি অক্ষরেখা বাড়লো, 0.5 ডিগ্রি কমলো, আবার বাড়লো, এটা জেনারেলি হয়ে থাকে, বোঝা গেল? তাহলে এই জিনিসটা কিন্তু আমাকে এখান থেকে কিন্তু নোট ডাউন করে রাখতে হবে, পরীক্ষার সময় অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে, এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এটা একটা জায়গা। এবারে এটা সারফেস টেম্পারেচারের কথা হলো, ভালো করে বুঝবে, এটা সারফেস টেম্পারেচার মানে উপরিপৃষ্ঠের কথা বললাম, কিন্তু
যত আমরা ওসিয়ানের বটমে যাব, মানে আমাদের যত নিচের দিকে যাব, তত কিন্তু আমরা কি একটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে যে আমাদের নিরক্ষীয় অঞ্চল যা বা মেরু অঞ্চল যা অলমোস্ট কিন্তু সেম থাকে, অলমোস্ট কিন্তু কাছাকাছি কিন্তু টেম্পারেচার থাকে। কি বললাম, যে উপরিপৃষ্ঠের তাপমাত্রা কিন্তু আমার চেঞ্জ হতে পারে। উপরিপৃষ্ঠের তাপমাত্রাটা নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র, মেরু অঞ্চলের সমুদ্র বা মধ্য অক্ষাংশীয় কোনো অঞ্চলের সমুদ্রের মধ্যে চেঞ্জ হতে পারে, আলাদা হতে পারে। কিন্তু যত আমরা গভীরে যাব বা যত আমরা গভীরতা বৃদ্ধি করবো বা ডেপথে যাব কোনো একটা সমুদ্রের, সেটা নিরক্ষীয় অঞ্চল হোক, মেরু অঞ্চল হোক, মাঝামাঝি কোনো অঞ্চল হোক, ঠিক আছে, সেক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু মোটামুটি অলমোস্ট কাছাকাছি টেম্পারেচার আমরা লক্ষ্য করতে পারবো। বোঝা গেল? আমার টেম্পারেচার খুব একটা নিচের দিকে খুব একটা হেরফের হয় না, খুব একটা হেরফের আমরা দেখতে পাবো না। তার মানে একটা জিনিস তুই মাথায় ভালো করে এখানে একটা জিনিস বুঝে নে। মনে কর আমি তো একটা উদাহরণ যদি একটা দিই তাহলে ভালো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। মনে কর আমি একটা নিরক্ষীয় অঞ্চলে গেলাম, এটা ধর নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলের ওপরে পৃষ্ঠের যে সমুদ্রের উষ্ণতা মনে কর অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে, ঠিক আছে, মোটামুটি ভাবে ধর আমি বলছি 30°C, উদাহরণের জন্য বলছি নিরক্ষীয় অঞ্চল। তুই গেলি মেরু অঞ্চল, সেখানে বললাম যে নিরক্ষীয় অঞ্চলের তুলনায় আমরা মেরুর দিকে আমাদের গেলে কমে যাবে উপরিপৃষ্ঠের উষ্ণতা, কারণ এখানে ইনসোলেশন বা সূর্যতাপ কম আছে। তো দেখলাম যে 10°C। কিন্তু আমি নিরক্ষীয় অঞ্চলের ওই সমুদ্রটারে তো ধর আমি ধর মোটামুটি কত গেলাম, মনে কর 3600 মিটার বা 4000 মিটার গভীরে গেলাম, সেখানে টেম্পারেচার দেখতে পেলাম কত রেকর্ড হয়েছে 5°C। আবার মেরু অঞ্চলেরও আমরা নিচের দিকে ওই সমুদ্রে গেলাম, সেই সমুদ্রে গেলাম কত রেকর্ড হয়েছে হয়তো 8°C বা 7°C, এরকম দেখতে পাবো, এরকম দেখতে পাবো। তার মানে কি, আমি তো ওইটাই বললাম যে উপরের পৃষ্ঠের টেম্পারেচারের ডিফারেন্স হতে পারে নিরক্ষীয় মেরু অঞ্চলে, কিন্তু যত আমরা নিচের দিকে যাব, ডেপথে যাব, তত কিন্তু টেম্পারেচার অলমোস্ট কাছাকাছি থাকে, অলমোস্ট ডেপথে কিন্তু কাছাকাছি থাকবে, 5°, 8° বা কাছাকাছি, আরো কম থাকবে, ঠিক আছে। তাহলে এই যে টেম্পারেচারের ডিফারেন্সটা নিচে আমরা দেখতে পাচ্ছি না, তার মানে তুই একটা ভালো করে জিনিসটা বুঝ, নিরক্ষীয় অঞ্চলের উপরিপৃষ্ঠ থেকে নিচের দিকে কিন্তু টেম্পারেচার কিন্তু র্যাপিডলি ফল করছে। 30° থেকে 5° হচ্ছে, মানে 25° ফল করে গেছে। যদি আমি বলি যে 1 কিলোমিটার আমি নিচে গেছি, ধর 1 কিলোমিটার আমি নিচে গেছি, তাহলে 1 কিলোমিটারে প্রায় 25° তাপমাত্রা কমে গেছে। কিন্তু মেরু অঞ্চলে মাত্র 2° কমেছে, মাত্র কি হয়েছে 2°C কমেছে। তাহলে এটাও একটা তোকে মাথায় ক্লিক করাতে হবে যে নিরক্ষীয় অঞ্চলের যে সমুদ্রগুলো রয়েছে সেখানে আমাদের র্যাপিডলি কি হয়, উপর থেকে বা সমুদ্র জলের উপরিপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলে তাপমাত্রাটা র্যাপিডলি কমে যায়, ঠিক আছে। কিন্তু তার তুলনায় মেরু অঞ্চলে কিন্তু তাপমাত্রা কমবে, কিন্তু র্যাপিডলি কমবে না। বোঝা গেল? খুব দ্রুত কমবে না, এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। একটা ইয়ে দেওয়া রয়েছে, একটা তোর এরকম একটা ইয়ে দেওয়া রয়েছে, মানে একটা সার্ভে করে দেখা হয়েছে আর কি, পরীক্ষা করে, যে টেম্পারেচার যেটা হয় কিরকম ব্যাপারটা দেখ, আমি বলে দিচ্ছি। টেম্পারেচার একটা জায়গায় দেখা হয়েছে যে 7°30', 7°30' নর্থ যে আমার অক্ষরেখা রয়েছে, সেখানে আমার দেখা গেছে যে 100 মিটার ডেপথে, 100 মিটার ডেপথে যা টেম্পারেচার রয়েছে, 100 মিটার ডেপথে যা টেম্পারেচার রয়েছে, ঠিক আছে, 40° নর্থে সারফেস টেম্পারেচার তাই হয়েছে। ভালো করে বুঝ, 7.5° অক্ষরেখায় গেছি, ধর ওই নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চল, সেখানে 100 মিটার গভীরতায় যে টেম্পারেচারটা রেকর্ড হয়েছে, মনে করো 10° টেম্পারেচার রেকর্ড হয়েছে। কিন্তু 40° নর্থে দেখা গেছে কি, এটা হচ্ছে সারফেস টেম্পারেচার, এটা হচ্ছে তার সারফেস টেম্পারেচার। মানে ব্যাপারটা বুঝতে পারলি কি হলো ব্যাপারটা? 100 মিটার ডেপথ কোথায়, 7.5° কাছাকাছি, তার মানে কি নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চল। তার মানে কি নিচের দিকে যখন গেছি আমি, সেই টেম্পারেচারটা হয়তো দেখা গেলো 10°C। আর এই টেম্পারেচারটাই আবার 40° নর্থ যে ল্যাটিচিউডটা রয়েছে বা অক্ষরেখা রয়েছে, সেটা আমরা একদম সমুদ্রপৃষ্ঠের উপরে দেখতে পাচ্ছি, নিচে নামার দরকার হচ্ছে না, আমরা উপরে দেখতে পাচ্ছি, আমরা উপরে দেখতে পাচ্ছি। তার মানে জিনিসটা বুঝতে পারলি, তার মানে জিনিসটা বুঝতে পারলি যে নিচে আমার কি হচ্ছে, নিচে আমার টেম্পারেচারটা কিন্তু কি হচ্ছে না, টেম্পারেচারটা আমার নিরক্ষীয় অঞ্চল যদি আমি দেখি, তাহলে নিরক্ষীয় অঞ্চলে নিচে যে টেম্পারেচার, আর আমাদের যত আমরা মেরুর দিকে যাচ্ছি, 40° নর্থ মানে কি, এটা মেরুর দিকেই যাচ্ছি আমরা, তাহলে সেক্ষেত্রে তখন টেম্পারেচারটা আমরা উপরেই দেখতে পেয়ে যাচ্ছি। তার মানে কি, তার মানে আমাদের যত আমরা নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে যাবো, সারফেস টেম্পারেচার তত কমতে থাকবে, কিন্তু বটম টেম্পারেচারটা কিন্তু দুজনের কমবে, কিন্তু যে হারে নিরক্ষরেখা বা তার কাছাকাছি অঞ্চলে কমবে, মেরুর দিকে অত দ্রুত কমবে না। এটা মনে রাখতে হবে, বোঝা গেল? এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। আবার দেখ আরেকটা দেওয়া রয়েছে যে 7.30° বা 7°30' আমরা যদি নর্থে যাই, তাহলে সেখানে আমরা দেখতে পাবো 200 মিটার ডেপথে, 200 মিটার ডেপথে কি হবে, 200 মিটার ডেপথে যে গভীরতাটায় যে আমরা টেম্পারেচার পাবো, ঠিক আছে, 50° নর্থে যদি আমরা যাই, তার কিন্তু সারফেস টেম্পারেচারটা সেই হবে। ভালো করে বুঝ, সারফেস টেম্পারেচার মানে নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি অঞ্চলে 200 মিটার গভীরতায় যে টেম্পারেচার আছে, 50° নর্থে সারফেস টেম্পারেচারটাই তাই। বোঝা গেল? তার মানে নিচের দিকে আমাদের নিরক্ষরেখার নিচের 200 মিটারে আমার টেম্পারেচারটা কত তাড়াতাড়ি কমছে,
যাতে করে 50 ডিগ্রি নর্থে গেলে আমরা সেটা সারফেস টেম্পারেচার দেখতে পাচ্ছি, মানে সমুদ্রের উপরের টেম্পারেচারটাই অত দেখতে পাচ্ছি, মানে কতটা তাড়াতাড়ি কমেছে নিরক্ষীয় অঞ্চলের টেম্পারেচার নিচের দিকে, এটা কিন্তু বুঝতে হবে আমাকে। বোঝা গেল? এটা একটা জায়গা বোঝা। আচ্ছা, আর একটা লাস্ট যেটা রয়েছে আমাদের, সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ইনভার্সন অফ টেম্পারেচারও দেখা যায়। ঠিক আছে, ইনভার্সন অফ টেম্পারেচার, ঠিক আছে, এটা একটু জেনে রাখ, যদিও পরীক্ষায় দেয় না এটা। ইনভার্সন অফ টেম্পারেচার আমরা বায়ুমণ্ডলের ক্ষেত্রে ইনভার্সন অফ টেম্পারেচার দেখেছি, যে আমরা জানি ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, তাই তো 6.4 ডিগ্রি বা 6.5 ডিগ্রি করে হ্রাস পায়, যেখানে নর্মাল লেফট রেট বা উষ্ণতা স্বাভাবিক হ্রাসের হার বলে থাকি। এটার বিপরীত যদি অবস্থা হয়, মানে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা যদি না কমে উষ্ণতা বাড়ে, তখন সেটাকে ইনভার্সন বলে থাকি, মানে বৈপরীত্য উত্তাপ। আমাদের এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেম জিনিসটা, কিসের ক্ষেত্রে না আমাদের এই সমুদ্রের জলের ক্ষেত্রেও সেম জিনিস দেখতে পাবো। কি হবে? সমুদ্রের জলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা মানে এটা করা হয়েছে, এটা রিসার্চ করা হয়েছে বা রেকর্ড করা হয়েছে বলতে পারিস, যে ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অনেক সময় কোনো কোনো সমুদ্রের গভীর অংশেও কিন্তু উষ্ণতা অনেক বৃদ্ধি পেতে দেখা যায়। যে ক্ষেত্রে আমরা যদি ভারত মহাসাগরের উদাহরণ নিই বা ইন্ডিয়ান ওশিয়ান, এই ইন্ডিয়ান ওশিয়ানের 1829 মিটার গভীরতায় উষ্ণতা খুব কম, কত প্রায় 1.1 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই একই গভীরতাতেই আমরা ভূমধ্যসাগরীয় যে অঞ্চল বা ভূমধ্যসাগরীয় যেটা রয়েছে আমাদের মেডিটেরেনিয়ান রিজিয়ন, ঠিক আছে, ভূমধ্যসাগরের যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু আমরা এই একই গভীরতায় উষ্ণতা কত দেখতে পাবো? 24.4 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাবো, 24.4 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাবো। ঠিক আছে, এই জিনিসটা আমরা মেনলি দেখতে পাবো কোথায়? এই জিনিসটা আমরা মেনলি দেখতে পাবো যে আমাদের নিম্ন অক্ষাংশে। এটা আমরা কোথায় দেখতে পাবো? নিম্ন অক্ষাংশে দেখতে পাবো। কিন্তু উচ্চ অক্ষাংশে যেখানে স্থলভাগ রয়েছে আমাদের সমুদ্রের চারিদিকে, সেখানে কিন্তু এর বিপরীত অবস্থা দেখতে পাওয়া যায়, মানে সমুদ্রের উপরের অংশ অপেক্ষা নিচের অংশের উষ্ণতা বেশি দেখা যায়। মানে ইন্ডিয়ান ওশিয়ানটা আমাদের কোথায়? ইন্ডিয়ান ওশিয়ানটা আমাদের রয়েছে ভারত মহাসাগর কোথায় রয়েছে? আমাদের 0 ডিগ্রি কাছাকাছি, মানে আমাদের নিরক্ষরেখার কাছাকাছি নিম্ন অক্ষাংশে। সেখানে আমাদের নিচে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম সমুদ্রের তলে। কিন্তু মেডিটেরিয়ান রিজিয়নটা তোরা জানিস যে মধ্য অক্ষাংশীয় অঞ্চল বা নাতিশীতোষ্ণ অঞ্চলের ঠিক আরো উপরে রয়েছে, মানে মেরুর কাছাকাছি রয়েছে। সেখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? উপরের তাপমাত্রাটা কিন্তু রিলেটিভলি কম, সমুদ্র জলের উষ্ণতাটা রিলেটিভলি কম। মেডিটেরিয়ান রিজিয়ন বা ভূমধ্যসাগরের উপরের অংশের তাপমাত্রা কম সমুদ্র জলের, কিন্তু তার নিচের অংশে কিন্তু তাপমাত্রাটা অনেক বেশি হচ্ছে। ঠিক আছে, এটা নিয়ে রিসার্চ চলছে, কি কারণে হচ্ছে বা কি ব্যাপার সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু এই জিনিসটা হয়ে থাকে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, এটা কিন্তু আমাকে একটা মনে রাখার জিনিস, বা এটা কিন্তু মনে রাখতে হবে। বোঝা গেল? এটা কিন্তু আমাকে একটু মনে রাখতে হবে, এই হচ্ছে ব্যাপার। এইটুকু জানলেই মোটামুটি আমাদের টেম্পারেচার থেকে যাই কোশ্চেন আসুক, এর বাইরে আশা করি আসবে না। এর বাইরে কিন্তু কোশ্চেন আসার কোনো জায়গা নেই। এসানসিয়াল আসুক আর যাই আসুক, এর বাইরে কিন্তু আসার কোনো জায়গা নেই। ঠিক আছে, এই মধ্যেই যা আসার আসবে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আমাদের চলে আসবে। এই হচ্ছে কেস। কে ফোন করছে? যাই হোক, তাহলে এই জিনিসটা কিন্তু আমাকে কি করতে হবে? এই জিনিসটা কিন্তু আমাকে একটুকু মনে রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আমাকে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস তোমাকে বলে দিই। নিম্ন অক্ষাংশ অর্থাৎ যেটা হচ্ছে আমাদের লো ল্যাটিটিউড, মানে নিরক্ষরেখা এবং তার পাশাপাশি অঞ্চল, সেখানে কি হয়? আমি বললাম যে থার্মোক্লাইন বলে একটা স্তর রয়েছে। থার্মোক্লাইন একটু আগে বললাম না, থার্মোক্লাইন বলে, সেটা 300 থেকে 1000-এর মধ্যে রয়েছে, বা 200 থেকে 1000 বলা হয় অনেক সময়। ঠিক আছে, এই যে অঞ্চলটা, এই অঞ্চলে খুব দ্রুত তাপমাত্রা কি হয়? চেঞ্জ হয়। কিন্তু চেঞ্জটা কিরকম হয়? চেঞ্জটা দুরকম দেখতে হবে। একটা হচ্ছে নিম্ন অক্ষাংশে কিরকম হবে, আর একটা দেখতে হবে যে উচ্চ অক্ষাংশে কিরকম হবে। মানে আমাদের নিরক্ষীয় অঞ্চলে এবং তার পাশাপাশি অঞ্চলে কিরকম চেঞ্জ হবে, আর পোল দিকে বা মেরুর দিকে কিরকম হবে। নিম্ন অক্ষাংশে আমরা দেখতে পাবো যে আমাদের যত এই জায়গাটাতে, মানে থার্মোক্লাইন যে স্তরটা, আমরা দেখতে পাবো যে এখানে আমাদের তাপমাত্রাটা খুব তাড়াতাড়ি কমে যাবে। মানে মনে করো আমি বলছি যে এখান থেকে, এটা ধর আমাদের সমুদ্র পৃষ্ঠ, তাহলে এখানে আমাদের তাপমাত্রাটা আস্তে আস্তে কমছে, এদিক থেকে তাপমাত্রা কমছে 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 কমছে, যখন এখানে পৌঁছে যাবে তখনই তাপমাত্রা খুব দ্রুত কমে যাবে। তাপমাত্রা কি হবে? তাপমাত্রা খুব র্যাপিডলি এখানে কিন্তু কমে যাবে, খুব র্যাপিডলি এখানে কমে যাবে। দিয়ে তারপর থেকে কিন্তু তাপমাত্রাটার আর খুব একটা হেরফের হবে না, মোটামুটি একই রকম থাকবে। মানে গ্রাফটা এরকম, প্রথমে তাপমাত্রা কমছে, যখন এই জায়গাটাতে পড়ে গেল, এই থার্মোক্লাইন স্তরটাতে পড়ে গেল 300 থেকে 1000-এর মধ্যে, এখানে কি হবে? এখানে খুব দ্রুত তাপমাত্রা কমবে, তারপরে অলমোস্ট সেম থাকে। কিন্তু আমাদের উচ্চ অক্ষাংশ মানে মেরু অঞ্চলে দেখতে পাবো যে মেরু অঞ্চলে কিন্তু এই থার্মোক্লাইন স্তরে কিন্তু কি হয়, এই থার্মোক্লাইন স্তরটাতে আমাদের মোটামুটি ভাবে একই থাকে। ঠিক আছে, এটা মোটামুটি ভাবে একই থাকে। সেই জন্য এখানে আমরা থার্মোক্লাইন লেয়ার দেখতে পাবো না খুব একটা উচ্চ অক্ষাংশ বা মেরু অঞ্চলে। সেই জন্য এইখানে আমাদের এই রেখাটাকে কি বলা হয়? এই রেখাটাকে বলা হয় আইসোথার্মাল। আমাদের বলা হয়, কি বলা হয়? আইসোথার্মাল আমাদের কি বলে, কলাম বলা হয় থাকে। ঠিক আছে, আইসোথার্মাল কলাম বলা হয় থাকে। ঠিক আছে, আইসোথার্মাল মনে রাখবে, এটুকু মনে রাখলে হবে। আইসোথার্মাল কলাম বা আইসোথার্মাল লেয়ারও বলা হয় থাকে অনেক সময়। ঠিক আছে, মানে এখানে টেম্পারেচারটা খুব একটা নিচের দিকে চেঞ্জ হয় না, খুব একটা হয় না।
হয় না মানে রেপিডলি হবে না, হলেও কম হবে, রেপিডলি এত তাড়াতাড়ি চেঞ্জ হবে না এই থার্মোক্লাইন স্তরটাতে। এটা মেনলি আমাদের নিম্ন অক্ষাংশে দেখতে পাবো, নিরক্ষীয় অঞ্চল তার পাশাপাশি অঞ্চল। ঠিক আছে, এইটুকু জানলেই আমাদের এনাফ। ঠিক আছে, বল এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকলে বল এবারে, বল এর ব্যাপার। আর কি আছে, আর কিছু নেই এখানে। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে কেস।